তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আজকের দিনে রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কেন মনে পড়ছে খানিক বাদেই বুঝতে পারবেন, কিন্তু তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং বরাবরের মতোই বন্ধুরা আছেন স্টুডিওতে এবং চাইছি আপনাদেরকেও। লেডিস ক্লাবে বরাবরই আমরা ভীষণ সুন্দর সুন্দর কিছু বিষয় নিয়ে আড্ডা দিই, গল্প করি এবং তাতে দেশ এবং জাতির নানান রকম উন্নয়নের চিন্তা সবকিছুই উঠে আসে। এবং আমার মনে হয় যে নারীরা নানানভাবে অগ্রসর হচ্ছে নিজের কাজের মাধ্যমে, নিজেদের জায়গা এবং নিজেদের দেশকে প্রজ্বলিত উজ্জ্বলিত করে তুলছেন। সেই কথাগুলোই আসলে লেডিস ক্লাবে আড্ডার ছলে আমাদের বলবার চেষ্টা। তিনজন নারীর সাথে পরিচয় করিয়ে দিই যারা এসেছেন বন্ধু হয়ে। চলুন, শুরুতেই আছেন আমাদের সাথে মেহের নেগার, তিনি শতাধিকারী রং বুনট, স্বাগত আপনাকে। তার পাশে আছেন শামসুজ্জাহান নাজিদা, তিনি শতাধিকারী নাজিদাস অ্যাটায়ার, এবং তার সাথে আছেন আরফা আরা ফাতেমা, তিনি শতাধিকারী ফুডিস পিপলের। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শুরুতে এসে মেহের নেগার আপুর কাছে এসে জানতে চাই যে কেমন লাগছে এসব? হ্যাঁ, অনেক ভালো লাগছে আসলাম আজকে। আর এই আড্ডাটা আসলে সবসময় আমাদের কাছে একটা মানে কি বলবো, একটা আনন্দ ঘন একটা আড্ডা। আর ভাল লাগে সবার সাথে একসঙ্গে কথা বলতে পারি, বিশেষ করে আপুর সাথে। আর আমরা চাই যে এরকম আড্ডা হোক এখানে, আর আমরা আলাপ করতে নিজেদেরকে আরো একটু সবার সামনে তুলে ধরার একটা জায়গা, আসলে নিজেদের মনের কথাগুলো বলবার একটা জায়গা। সেটার আগেই নাজিদাপুর কাছে যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেটা হলো, ওই যে বলছিলাম খানিক বাদে বুঝবেন যে কেন শুরুতেই অনন্ত প্রেম দিয়ে শুরু করলাম। সেটা হলো আজকের বিষয়টা আসলে সেরকমই। আজকের বিষয়টা হলো শতরূপে নারী, এবং নারী কোন সময় যখন যেই রূপ ধারণ করা প্রয়োজন সেই রূপেই নারী কিন্তু বেশ একটু আমার মনে হয় যে সেভাবেই কাজ করে যেতে পারেন। তো সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং সেরকম একটা আড্ডায় নাজিদা আপুকেও স্বাগত জানাচ্ছি। আপু, কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এবং অডিয়েন্স এবং যারা আছে, পাশে আপু আছে, এই আপু আছে, সবাইকে আমার ভালোবাসা এবং সবাই আশা করি ভালো আছেন। সবাই ইনশাল্লাহ ভালো থাকবো এবং পুরোটা সময় জুড়ে আমরা আজকে আপনাদের জীবনের গল্প এবং নারীরা আসলে কতখানি ক্ষমতাশালী এবং নারীরা আসলে নিজেদের নরম একটা আবরণের ভেতরেও দেখা যায় যে আমরা আসলে কত শক্ত শক্ত সিদ্ধান্ত নিতে পারি। প্রয়োজনে আসলে নারী কঠোর, সহিষ্ণু অথবা নারী ফুলের মতো কোমল, সেই সব বিষয় নিয়ে আলাপ হবে। আমরা আসি ফাতেমা আপুর কাছে, এসে জানতে চাই যে লেডিস ক্লাবে আসার অভিজ্ঞতা বা অনুভূতি কেমন? জি আপু, অনেক ভালো লাগছে, কেননা সবসময় লেডিস ক্লাবের প্রোগ্রামগুলোতে জুমের মাধ্যমে জয়েন হই, আর এখন হচ্ছে একদম ডিরেক্ট চলে আসছি আমরা আড্ডাতে। এর জন্য মানে আমার অনুভূতিটা আমি বলে বোঝাতে পারছি না, তবে খুব ভালো লাগছে। আর অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একদমই, আপনাদের তিনজনের সাথে ভরপুর একটা আড্ডা হবে। আমি একটু জানতে চাই রং বুনট, জি, এটা কবে শুরু হলো, কিভাবে শুরু করলেন? আসলে এটা আমি আর আমার মেয়ে। আচ্ছা, আমার মেয়ে কতটুকু? আমার মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে। তো ও আমাকে বললো যে মামুনি, আর আমি আসলে অনেক আগে থেকেই কাজ করতাম, হাতের কাজের আমার বিয়ের আগে থেকে শুরু করে আমার আম্মা যখন করতো কাজগুলি করতো, আমার খুব ইচ্ছা থাকতো যে কাজগুলি করি। আর তারপরে বিয়ে হলো, বাচ্চাকে ওর বড় হলো যখন, তখন আমার মেয়ে বললো যে মামুনি তুমি যখন এত কাজ পারো, চলো আমরা দুজনে মিলে একটা পেজ খুলি। তখন আমার এই রং বুনট পেজটা তখন খোলা, সেটা 3 বছরের মতো হবে আর কি। তখন আমি খুললাম এটা। তখন আমার যে হাতের কাজগুলি, যেমন এই যে ব্লকের শাড়ি যে আমি পরে আসি আজকে, এটা, তারপরে আমার যে এই গয়নাগুলি, হ্যাঁ এগুলো সবই মানে আমি করতাম। আপনি গলার গয়নাটা নিজেরাই বানিয়েছেন? জি জি, এগুলো আমি সব, এটাও লুম বিডিং যে গয়নাগুলি আছে তাদের উপরে করা, সেগুলি। বাহ, চমৎকার। হ্যাঁ, তো তখন আমার মেয়ে বললো যে তুমি তো ব্লগগুলি পারো। আমার মেয়েও করে, আমার মেয়ে ওই যে কাঠের উপরে যে পেইন্ট করা, হ্যাঁ হ্যান্ড পেইন্ট করা, হ্যান্ড পেইন্টের সব কাজও করে। মা ক্রিয়েটিভ হলে মেয়ে তো হবেই ক্রিয়েটিভ, মাকে দেখে দেখে সে অনেক কিছু শিখে নেয়। তো বললো যে চলো আমরা করি। তো তখন পরীক্ষা টরীক্ষা ছিল ভার্সিটিতে, ওই অবস্থায় ও করতেছিল, আমিও শুরু করলাম। তো পেজটা খুললাম, পেজ খোলার পরে দেখলাম যে অনেক চাহিদা আমার। আমি তখন তো অনলাইনে মানে শুরু করি, আমি এখন অনলাইনে পেজি। তো
দেখি যে আমার কাপড়গুলি মানে আমি যেটা ব্লক করি একটু অন্যরকম, তারপরে গয়নাগুলি হ্যান্ডমেড যেগুলি করি, কুশি পণ্য এগুলি সবই করি আমি, হাতের কাজের যে পণ্যগুলি। আর ওর কাঠের গয়নাগুলিও দেখি যে অনেক প্রচার, মানে আমি অবাক হয়ে যাই যে এত চাহিদা মানুষের এই গয়নাগুলির উপরে, আর এই কাজগুলির উপরে আমি শাড়িতে যে এগুলি করি। তারপরে মনে হলো যে না, আমি তো তাহলে ভালো করেই এটা করতে পারি। তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা এখন শুরু করি। তা আমার মা আমি মিলেই আমরা এই কাজটা আর কি বাহ বাহ, শুরু করলাম। চমৎকার। এইভাবেই চলতেছে আমার মেয়ে পেজটা। বড় হয়ে যাওয়াতে আপনারও সুবিধা হয়েছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোট থাকলে তখন মারা আসলে পুরো মনোযোগটা সেখানে দিতে হয়, তারা চাইলেও একটা কাজে যুক্ত হতে পারে না। এদিকে মেয়ে বড় হয়ে গেছে এবং আপনারও একটু খানিকটা আগের থেকে কম কাজের প্রেশার হ্যাঁ, ছিল। ওই সময়টা খুব আমার মানে গেছে, মানে ওই যে শতরূপে নারী যে আপনাদের যে এটা, আজকের তখন বিষয়। যে হ্যাঁ তখন আমার কাজের এটা মানে খুব বেশি ছিল। সেই গল্পে আসবো অবশ্যই। তার আগে নাজিদা আপুর কাছে আসি। নাজিদাস অ্যাটায়ার, সেটা তো অনলাইন অফলাইন সবভাবেই আপনি অ্যাভেলেবল আছেন। মিরপুরে আপনার আউটলেটও দিয়ে ফেলেছেন। আমি শুরু করার একেবারে গল্পটা জানতে চাই, আগে অনলাইন না আগে অফলাইন? আগে অফলাইন। আচ্ছা, আমার যাত্রা শুরু হয় 2012 সাল থেকে, তো এখন 24 সাল। আমার বিজনেসের বয়স এক যুগ হয়ে এক গেছে। যুগ হয়ে গেছে। তো আমার আউটলেটটা বেশি দিন হয়নি, আউটলেটটা হয়েছে 2 বছর হয়েছে, কিন্তু এর আগে অফলাইনটা এটা বাসায় ছিল। আর এটা বিশেষ করে আমার বিজনেসটা শুরু হয় নিজের একটু পারিবারিক সমস্যার কারণে। তো আমার হাজবেন্ড একসময় মানে একটা সমস্যা হয়, অফিসিয়াল সমস্যা, যেটা সে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো তখন আমার ফিনান্সিয়াল একটা সমস্যা হয়ে যায়। তো তখন আমি মানে আমার যখন সমস্যাটা হয় তখন অনেক ফ্যামিলি আমার মানে আমার রিলেটিভ যারা, ওরা সবাই আমাকে হেল্প করছে। তো তখন আমি না নিজের আত্মসম্মান বোধটা খুব বেশি, যে কারো কাছ থেকে হেল্প নেওয়াটা বারবার নিজের কাছে যেন ইগোতে লাগে। তো আর বেশিরভাগ সময় হেল্পটা করতো আমার বড় বোন। আচ্ছা, তো আমার বড় বোনকে সবসময় মানে আমার এই জায়গাটা আসার একমাত্র অবদান হচ্ছে আমার বাচ্চা দুটো এবং আমার বড় বোন। আর আমার বড় বোনকে তখন আমি বলি যে আপু, আমাকে এইভাবে তুমি ফিনান্সিয়াল সাপোর্টটা যেভাবে দিচ্ছ আমি এভাবে নিতে চাচ্ছি না, তার থেকে আমাকে এমন একটা কাজ দাও যেটা আমি করে কিছু স্বাবলম্বী হতে পারি। তো তখন আপু আমাকে কিছু 3 পিস এনে দেয়। একদম সবাই বলে যে আমি এত টাকা ব্যালেন্স নিয়ে বিজনেস শুরু করেছি, আমার ব্যালেন্সটা ছিল 0 ব্যালেন্স, একদম কোনো অ্যামাউন্টই ছিল না। আপু পাকিস্তানি ইন্ডিয়ান 3 পিসগুলো ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে এনেও নিজে পড়তো। তো ওর সাথে আপুর খুব ভালো একটা বন্ডিং। তখন আপু বলল যে নামটা বলেই ফেলি, মুনা আপু। সেই আপু আমার বোনকে অনেকগুলো 3 পিস দেয় কোনো টাকা ছাড়া। আচ্ছা, যে ঠিক আছে, তোমার বোন যখন বিজনেস করবে, তুমি এত টাকা ড্রেস নিচ্ছ প্রতি মাসে, এত পড়তেছো, বা আমি নিজেও একসময় এনে খুব পড়তাম। তখন বললো যে ঠিক আছে, তোমার কিছু দিতে হবে না, তুমি এটা সেল করো, সেল করার পর লাভের টাকাটা তুমি রেখে দাও, বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। তো আমার বড় মেয়েটা তখন স্কুলে ভর্তি করি, ওটাই ছিল আমার সবচাইতে মেইন প্লাস পয়েন্ট। তো স্কুলে যখন ভর্তি করি তখন নিজেও পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস এগুলো পরে যেতাম। তো অনেক গার্ডিয়ানরা বলতো এত সুন্দর লাগতেছে, ড্রেসগুলো কোথায় পেলেন। তো এরকম করতে করতে আমার বিজনেসটা হয়ে যায়। তো যখন আমি মফস্বলে ছিলাম আমার বাবার বাড়িতে, তো আবার রিটার্ন আমার জায়গায় যখন আমি আবার আসি, আমার হাজবেন্ডের সমস্যাটা যখন কেটে যায়, তখন আমি ঢাকায় আসি। ঢাকায় এসে আমি রূপনগরে শেওড়াপাড়ায় উঠি। আচ্ছা, শেওড়াপাড়ায় উঠে ওখানে আমি 16 সালে আসি। মাঝখানে 3টা বছর ঢাকায় ছিলাম না, তার আগে ছিলাম। তারপরে 3টা বছর পটুয়াখালীতে থেকে আবার ঢাকায় চলে আসি। তো ঢাকায় চলে আসার পরে তখন আমার বড় মেয়েটা ক্লাস 5-এ পড়ে। তো না সরি, তখন ও পরে ক্লাস 4-এ, ওকে ইন্টারভিউ দেওয়াইতে আসছি। তখন ইন্টারভিউ দেওয়ানোর জন্য ওকে নিয়ে আসছি, মণিপুরিতে ইন্টারভিউ দেয়। তখন আমার মেয়েটা ওখানে ফার্স্ট হয় ইন্টারভিউতে। তো তখন আমাকে ওখানে কোনো গার্ডিয়ান বা লোকাল কেউই আমাকে চিনে না, আমি নতুন আসছি। তা আমার মেয়েটাকে ওখানে ভর্তি করানোর পরে আল্লাহর রহমতে আমার মেয়েটা ওখানে স্কুলে ভর্তি করার পরে 1 থেকে 10-এর ভিতরে ওর রোলটা চলে আসে। তারপরে সবাই জানে যে আমার মেয়ের নাম লাইসা, যে উনি কে, এই বাচ্চাটা কে, নতুন আসছে, একদম এসি টপ 10-এর ভিতর ঢুকে গেল। আর ওই এখানে উনি কে, এইভাবে করে আমাকে মানুষ চেনা। আর যখন আমার মেয়ে ওখানে আবার ফার্স্ট পজিশনে চলে আসে, তখন আমাকে আবার আর একটু চেনে, যে ফার্স্ট পজিশনে যাওয়া মণিপুরিতে সোটাফ,
এটা আমি নিজে নোট করাইতাম, ওদের টিচার ছাড়া আমি নিজেই পড়াইতাম। তখন 5-এ যখন সমাপনী দেয় 3 ব্রাঞ্চ মিলিয়ে ও ওখানে ফার্স্ট হয়। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হয় একদম সমাপনীতে ঢাকা বোর্ডের ভিতরে। তো সবচেয়ে হাইয়েস্ট মার্ক ওখানে পায়। পাওয়ার পর আমি এই যে নিজের পরিচিতিটা তৈরি হয়ে যায়, এটার অবদানটা কিন্তু আমার ওই বড় মেয়েটাই। এই মাধ্যমে আমাকে চিনে আমি লাইসার আম্মু মিলে আরেকজনের গল্পটাও মা মেয়ে একসাথে নাজিদা সেটা শুরু করা। বাকি গল্পতেও আসবো, তার আগে আমি একটু আসতে চাই ফাতেমা আপুর কাছে। ফুডিজ পিপল নিয়ে শুনতে চাই, কবে শুরু হলো, কি নিয়ে কাজ? ফুডিজ পিপলটা আমার শুরু হয়েছে 2020 সেপ্টেম্বরে, যখন করোনাকালীন সময়টা। ছোট্ট 4 বছরের বাচ্চা। কিন্তু আমার এটা স্বপ্ন ছিল অনেক আগে থেকে, কারণ আমার আম্মু খুব ভালো রান্না করেন। আমি সবসময় ভাবতাম যে আম্মুকে নিয়ে আমি কিছু একটা করি, কিন্তু আম্মু রেসপন্স করতেন না। আম্মু বলতেন এইভাবে সম্ভব না, তুমি কি বলছো। আর আমার তখন স্মার্টফোনও ছিল না। আমি 2020-তে এসএসসি দেই, তারপরে আমি কলেজে ভর্তি হওয়ার আগে আগে ফোন পাই। ফোন পেয়ে আমার প্রথম কাজ ছিল একটা পেজ খোলা। আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমি একটা পেজ ক্রিয়েট করি। ওই পেজের মাধ্যমে প্রথম বিজনেস ছিল ফ্রোজেন আইটেম, ফ্রোজেন রুটি, পরোটা, সিঙ্গারা, সমোসা, এগুলা। আমি হচ্ছে ফ্রোজেন ব্র্যান্ড খাস ফুড হয়তো চিনেন, আমি ওদেরকে ফার্স্টে ডিল করি। ওদের সাথে আমি মানে প্রতি উইকে দেখা যায় 2000-3000 রুটি দেই, তারপর হচ্ছে 3000 সিঙ্গারা দিই, এরকম করে আমি ডেলিভারি করতে থাকি। দেন ওইটা 21-22 পর্যন্ত আমি কন্টিনিউ করি, কিন্তু ওদের প্রাইসটা একটু কম থাকাতে আমি ওটা অফ করে দিই। দেন আমি সুইচ করি হচ্ছে বেকিংয়ে, মানে কেকের সাইডটাতে। কেকের বিভিন্ন কোর্স করি, তারপর হচ্ছে কেকের বিভিন্ন প্রশিক্ষণগুলো নেই, তারপর আমি কেকের বিজনেসটা শুরু করি। এর পিছনে আমার একটা আপুর অবদান ছিল। আপুটার নাম হচ্ছে নুসরাত জেবিন। আপু আপনাদের নেক্সাসে জুমের মাধ্যমে জয়েন হয়। তারপর আপুর অনেক হেল্পের মাধ্যমে আমি কেকটা শিখে কেকের কাজটা শুরু করি। দেন হচ্ছে এখনও কেক নিয়ে কাজ করছি। পরপর 2বার মার্কস ডেজার্ট কুইনে আমি টপ 10-এ চলে আসছি। প্রথমবার 4th হলাম, সেকেন্ডবার হচ্ছে সেকেন্ড হলাম রিজিওনাল রাউন্ড থেকে। তাই এই তো চলছে এভাবে শুরু হওয়া। এবং তারপর থেকে ফুডিজ পিপলে এখন কি কি আছে? এখন ফুডিজ পিপলে 2টা সেক্টর আছে। একটা হচ্ছে ক্যাটারিং, যেটা হচ্ছে সারা মিরপুরের ভিতরে আমরা লাঞ্চ আইটেমটা দিয়ে থাকি, লাঞ্চ বক্স, মানে লাঞ্চ যায় এবং ঘরোয়া আইটেম সেগুলো, তাই তো? হ্যাঁ, এটা বিশাল পরিসরে চলছে, প্রায় 200+ এখন। আর হচ্ছে কেক চলছে, কেক আর পেস্ট্রি। বাহ, চমৎকার। তাহলে ছোট্ট করে একটু শুরু করা, এবং সে 2020 সালে এসএসসি দিয়েছে, এবং তার মানে সে মানুষটা ভীষণ ছোট এবং এখনই সে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠেছে। চমৎকার ব্যাপার। আমরা আমাদের বন্ধুরা যারা আছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই, শতরূপে আপনারাও নিজেদেরকে নানানভাবে আবিষ্কার করেছেন কখনো না কখনো, অথবা এখনো করেই চলেছেন প্রতিনিয়ত। সেই গল্পগুলোই আমাদের সাথে ভাগাভাগি করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে চলে আসতে পারেন। ফোনের মাধ্যমেও যুক্ত হতে পারেন 0966679124, এটা আমাদের ফোন নাম্বার। এটা ছাড়া আমাদের জুমে কিছু বন্ধুরা আছেন, আমি একটু দেখে নিতে চাই। এখন আমরা মনে হয় একটা বিরতি যদি নিয়ে ফেলি, তারপরে আমরা এসে জুমের সবার সাথে একটু গল্প করে নেওয়া যাবে। তা আপনারা এর মাঝেই অবশ্যই খুব সুন্দর করে যুক্ত হয়ে যাবেন দ্রুততার সাথে, এবং এসে আরও অনেক গল্প হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আসছি কিছুক্ষণের মধ্যে। নারী মাঝে মাঝেই ঝঞ্ঝার মতো উদ্দাম হয়ে ওঠেন, অথবা মাঝে মাঝে নারীকে ফুলের মতো কোমল, বেশ একদম ক্রন্দনরত এরকমও পরিস্থিতিতে পাওয়া যায়। তো এটা আসলে নারী যখন যেমন প্রয়োজন সেই অনুযায়ী নিজেকে বদলে নিতে পারেন, এবং নারী যুগের সাথে তাল মিলিয়ে যখন আগে ঘরে সময় বেশি দিতে হতো, তখনও যেমন নারী ঘর সামলানো শিখে ফেলেছে। তারপরে নারীকে যখন থেকে বাইরে যেতে দেওয়া হলো, তখন থেকে নারী কিন্তু বাইরের কাজেও দিনের পর দিন পারদর্শিতা দেখিয়েই যাচ্ছেন। নারীকে যেখানেই আপনি দিচ্ছেন সেখানেই দেখছেন যে নারী আসলে দেখাতে পারছে যে না, আসলে আমাকে দিয়ে সব রকম কাজ হবে। আর নারীর সৌন্দর্যই হয়তো এখানে। শতরূপে নারী আজকের বিষয়, এবং সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে অবশ্যই আমাদের স্টুডিওর বন্ধুরা আছে, আপনারাও চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। 1.5 ঘন্টা লেডিস ক্লাবের আড্ডায় অবশ্যই আপনাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনটা কাম্য। আমরা এসে এখন যে বিষয়টা নিয়ে জানতে চাই মেহেরনেগার আপুর কাছে, রংবুনট, সেটা নিয়ে শুনলাম, কিন্তু এসে এখন যেটা জানতে চাই সেটা হলো যে আপনার জীবনে সবসময় সব থেকে বেশি অসহায় বা সব থেকে বেশি মন খারাপের সময় কোনটা ছিল বলে আপনার মনে হয়, যে সময় আপনি দেখলেন যে আসলে আমি খুব নরম হয়ে পড়ছি, আমি অসহায় বোধ করছি?
এটা আসলে যখন আমার বাচ্চাগুলি ছোট ছিল, আমি তখন স্কুল আনা নেওয়া, তারপরে ঘরের কাজ করা, তখন তো একসঙ্গে এতগুলি কাজ করতে, তখন আমার মনে হতো আল্লাহ এত কি অবস্থা, আমার কি হবে। তখন আমার দুইটা বাচ্চা, মানে 1 বছরে, মানে ছোট বড়, তো খুব কষ্ট হয়েছে তখন আমার। তখন কেউ ছিল না আমার পাশে, তখন আমাকে মনে হতো আল্লাহ আমি কি পারবো, আমি একা একা অস্থির লাগতো। একা একা অস্থির লাগতো। যখন দেখতাম যে একদিকে স্কুলে আনা নেওয়া, আরেকদিকে ওদের পড়াশোনার করা, আর আমার হাজব্যান্ড ব্যাংকার ছিল, তো উনি তো সকালে এদের ব্যাংকের কাজ তো অনেক দেরিতে, তখন আমি তো একা, একদম একা, আমার মানে হেল্প করার মতো তেমন কেউ ছিল না যে হেল্প করার মতো। তখন আমার কাছে খুব অসহায় লাগতো যে আমি কীভাবে এদের স্কুলে নিব, নাকি ওদেরকে পড়াশোনা করাবো, নাকি কোচিংয়ে দৌড়াবো। তখন তো কোচিং করাইতে হইতো, প্রচুর এটা ছিল তখন। আর কোনটা করব, তখন এক এক সময় মনে হইতো না আমি পারবো না। তখন আমার কাছে এরকম খারাপ লাগতো, মানে কি করব। আমার ওই সময়টা আমার খুব গেছে, মানে একটা এখনো মনে হয় আমার সে সময়টা আমি পার করে আসছি। তা তখন এরকম লাগছে আর কি, তখন তো বুঝি নাই যে এরকম এক সময় এই হইলে ভালো হয়ে যাবে, ঠিক। তখন মনে হইতো আল্লাহ এখন আমি এটা পারতেছি না, এখন এরা কবে বড় হবে, কবে কি করব। মানে একটু চোখের ভিতর দিক বিদিক শূন্য হয়ে যাওয়াটার মতো আর কি। খুব এই সময়টা, মানে ওই সময়টা আমার খুব অসহায় সময় গেছে আর কি। এমন কেউ আছে যে সময় আপনাকে বলেছে যে না ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এরকম সময় আমাকে আমার আম্মা তো অসুস্থ ছিল, আমাকে এই করতে যতটুকু পারছে করছে, তখন বলছে যে ঠিক হয়ে যাবে, এগুলি তো আমরাও করছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু তখন তো স্কুল কোচিং এগুলি তো আমাদের তো কেউ নিয়ে যায় নাই, আমাদের স্কুলেও নিয়ে যায় না, কোচিংয়েও নিয়ে যায় না, আমরা তো একা একাই গেছি, তখন তো আমরা এতটাই ছিলাম না। কিন্তু আমাদের বাচ্চাগুলি যখন ছোট ছিল, তখন তো ওদের স্কুলে নেওয়া, কোচিংয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে যেতে হয়েছে সঙ্গে, মানে আর আমার বাচ্চাগুলি যেহেতু পিঠাপিঠি, তা আমার কষ্টটা আরও বেশি হয়েছে। মানে ওদের একসঙ্গেই সব কিছু করানো, একসঙ্গেই এরকম অনেক কষ্ট হয়েছে। আমাকে বলছে সবাই যে ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরলে ঠিক হয়ে যাবে। তো ওই জন্যই কিন্তু তখন তো আর এসব কথা আসলে মাথায় ঢোকে না, তখন মনে হয় যে আমার এখন অসহায় লাগছে, এখন কখন ঠিক হবে, এরকম একটা মাথায় ওই সময় তো হ্যাঁ আমি তো বুঝতে পারি না যে না আসলে কি ঠিক হবে, এগুলি এর কি কবে আর হবে, মানে অস্থির লাগতো, অস্থির লাগতো। তখন আমার একটা সময় গেছে, মানে আমার সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ালেন সেই গল্পটা শুনবো। নাজিদা আপুর কথাটা আগে শুনে নিই। এরকমই আমার মনে হয় যে প্রত্যেকেরই এরকম একটা ভালনারেবল পিরিয়ড যায়, যে সময় আসলে আমার মনে হচ্ছে যে আমি আর হয়তো উঠে দাঁড়াতে পারবো না। এরকম কি কখনো কোনো সময় ছিল যে সময় এতখানি অসহায়ত্বের ভেতর দিয়ে গেছেন? আমার এক সময় এটা বেশি খুব ফিল হইতো যে আমি মনে হয় আর পারবো না। তো আমি সব সময় নিজের উপর আত্মবিশ্বাসটা খুব বেশি ছিল যে আমি পারবো না, কেন পারবো না, পারতে হবে আমাকে, এনি হাউ যেভাবে হোক। নিজেই নিজেকে সাহস দিচ্ছেন? হ্যাঁ, নিজেই নিজেকে সাহস দিচ্ছি। তো সবচেয়ে বড় সাহস হচ্ছে আমার ওই যে বললাম মেয়ে দুটো, আমার বড় মেয়ে ছোট মেয়ে দুটো। এখন তারা কতটুকু? এখন আমার বড় মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ার, বিএফ শাহিন ইংলিশ ভার্সন, আর ছোটটা মণিপুরি ইংলিশ ভার্সন ক্লাস 6। আচ্ছা, বাহ, চমৎকার। আর আমার পেজ যখন খোলা হয়, আমি যখন অনলাইনটা যখন স্টার্ট করি, তখন আমার ওই দুইটা মেয়ে ওরাই আমাকে পেজ খুলে দেয়, কিভাবে আমার কি করতে হবে সব করে ওরা। ছবি থেকে তোলা, এডিট করা, পোস্ট করা, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ছবিগুলো শ্যুট করতে হবে, কার মাধ্যমে কিভাবে করলে কোথায় গেলে আমি আমার পেজটা আরো একটু রানিং, হ্যাঁ, রিচ করতে পারবো, মডেল দিয়ে ফটোশ্যুট করানো, কোন মডেলের কাছে গেলে ভালো হবে, কে আমার পেজের জন্য প্রমোশনটা করে দিবে, এগুলো সব সময় ওরা তদারকি করতো এখন পর্যন্ত। আর এই দিক থেকে আমার ছোট মেয়েটা ওয়ান অফ দ্য বেস্ট। এখন ছোট ছোট মেয়েরা কত কিছু শিখে গেছে। আমার পেজে যখন আমাদের তো অনলাইন অফলাইন বলতে শুধু এই যেমন মার্কেটিং ক্ষেত্রে এটা না, আমরা যেমন বুস্টিং ক্ষেত্রেও যখন আমি আমার পেজের জন্য ডলার ভরি, তখন এক একটা পোস্টের জন্য, ধরেন আমি একটা পোস্ট আজকে করলাম, এই পোস্টটায় শুধু $5 বুস্টিং করব, আবার আর একটা পোস্ট সেটার $5 বুস্টিং করব। তো ওটা কিভাবে সাজাতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, এগুলো সব আমার ছোট মেয়ে। আমি এখন পর্যন্ত আমার কোনো, আমি এখনো বুঝি না, অথচ ও ক্লাস 6 এ পড়ে এখন মাত্র। এখন পর্যন্ত তখনও কতটুকু ছিল? ও তখন ক্লাস 4 এ ছিল। আচ্ছা, 4 এ ছিল। তো ওই থেকে এখন পর্যন্ত মাঝে মধ্যে আমার বড় মেয়ে ওর কাছে এসে শিখে
যে আর আমি আমার যেমন এসএসসি একটা ব্যাচ আছে, একটা গ্রুপ আছে, এটা যখন প্রথমে খুলি সেটাও ও খুলে দেয়। এবং ফ্রেন্ডদের সাথে কিভাবে যখন মেসেঞ্জারে আমি একটা বড় একটা গ্রুপ ঢুকবো ওদেরকে নিয়ে, যে কিভাবে বা একটা গ্রুপ নিয়েই করব, সেটাও খুলে দেয় ও। এবং কারোর সাথে আমি যে কিভাবে বন্ডিংটা রাখবো, কাস্টমারদের সাথে কিভাবে আমি প্রথমে নিজে কাস্টমারদের সাথে কথা বলবো, এবং আমি কিভাবে দামটা ওইভাবে সেট করা, যেমন ক্লিপ বোর্ডে একদম সেট করে দেওয়া, যে আম্মু তোমার কষ্ট করে লিখতে হবে না, এই ক্লিপ বোর্ডে দেওয়া আছে, তুমি শুধু ওই যে কপি পেস্ট আর ক্লিপ বোর্ড, ওই যে ক্লিপ বোর্ডে চাপ দিবা অটোমেটিকলি প্রাইসটা চলে আসবে, তো কাস্টমারের কাছে চলে যাবে। আর তুমি আমাকে বলতো যে এইভাবে এইভাবে লেখো, এইভাবে এইভাবে করে দাও, দেখবা কাস্টমার খুব। আর বিশেষ করে এই রোজার ঈদে যেটা মানে আমার বুস্টিং চলে, আমরা 3-4 জন মডারেটর, এতগুলো মানুষ, আমরা রাত্র 2টা-3টা বেজে যেত রিপ্লাই দিতে দিতে, তো তখন আমরা হিমশিম খেয়ে যেতাম। আর ওকে দেখতাম সেহেরি খেয়েও রিপ্লাই দিত। অনেক সময় দেখতাম কি আমাদের মেসেজ অনেক জমা হয়ে আছে কিন্তু রিপ্লাই দেওয়ার কেউ নেই, কারণ ওই ইফতারির পর একটু টায়ার্ড হয়ে যায়, সেহেরির পর আবার একটু টায়ার্ড হয়ে যায়, এইগুলো দেখতাম কি সে অটোমেটিকলি সবার রিপ্লাইগুলো দিয়ে দিয়েছে। এবং কাস্টমারদের সাথে কিভাবে বন্ডিং করতে হবে, কিভাবে আমি কথা বলবো, কিভাবে প্রাইসটা একটু মানে অনেক কাস্টমার এসে বলে যে আপু আমাদের স্টুডেন্ট বাজেট একটু করে দেন, এটা এরকম, বা কাপড়টা কিরকম, মানে কিরকম, এইগুলো দেখতাম একদম ও মনে হয় যেন আমি একদম আমার জায়গাটা ও ওইভাবে করে নিয়ে নিচ্ছে। তো এখন এই স্কুল আবার শুরু হয়ে যাওয়ার পরে এখন নিজেই বলে যে আমাকে তো কোনো পেমেন্ট দিচ্ছ না, সবাইকে তো পেমেন্ট দিচ্ছ। সে কিন্তু অনেক মানে বেশি কোয়ালিফাইড, তাকে কিন্তু অনেক টাকা পেমেন্ট দিতে হবে, তাই দেখলাম। আবার মাঝে মধ্যে রাগ হয়ে যায়, তখন বলি যে তোমাকে দিয়ে আর হবে না আম্মু, প্লিজ আমার টাকাটা খুব দরকার, তোমার পেজের জন্য আমাকে আর যা করতে হবে করে দেই, আমি করে দেই। এই যেমন এই যে আমাদের যে ছাত্র সমাজের যে এখন যে কোটা আন্দোলন নিয়ে ও এত সুন্দর ড্রয়িং করে, আমার দোনোটা বাচ্চাই ড্রয়িংয়ে খুব এক্সপার্ট, তো যখন এই ড্রয়িং করে ও প্রত্যেকটা পোস্টে যে পানি লাগবে পানি, আবার বলবে যে মুগ্ধর জুতাটা ওইটা ড্রয়িং করছে, মানে শুরু থেকে এই পর্যন্ত একদম পুরো ছবিগুলো দিয়ে দিছে। তো যেহেতু আমার হাজব্যান্ড গভর্নমেন্ট সার্ভিস করে, তার পোস্টে যদি দিতে যায় তাহলে তো তখন তো একটু অন্যরকম সিচুয়েশন ছিল। তো এখন আমার মেয়েটা বলতো পাপা তুমি কেন শেয়ার করতেছো না, তুমি কেন আমার পোস্ট শেয়ার করতেছো না। এখন তার পাপাকে বোঝানো যাচ্ছে না যে আমি কেন পারবো না, তখন পাপাকে বলে তুমি আসলে খুব সেলফিশ, তুমি কি কোটার না মেধা না। আচ্ছা, মানে ও ওর ছোট মন দিয়ে যেভাবে ভেবেছে এবং যেটা ওর কাছে সঠিক মনে হয়েছে সেখান থেকেই একটা কথা আসলে এসে যায়, সেটা হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে আবিষ্কার করলো ছাত্রদের আন্দোলন দ্বারা, এবং কোটা আন্দোলনের পরে এই দাবি এসে গেছিল এক দফা, এবং তারপর থেকে এখনকার সময় এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ রাতে শপথ গ্রহণ করবেন, তার আগ পর্যন্ত ছাত্ররা দেশ সামলানোর দায়িত্ব নিয়েছেন, এবং এখন রাস্তায় নানানভাবে নিয়ন্ত্রণের জন্য অনেকভাবে পুলিশ বা ট্রাফিক পুলিশ না থাকলেও ছাত্ররা কিন্তু, আমি যেটা নিজেও আস্তে আস্তে দেখলাম যে চমৎকারভাবে তারা রাস্তা টেক ওভার করে নিয়েছে, এবং বহু বছর পরে যেটা দেখলাম যে গাড়িগুলো এক লাইনে, রিক্সাগুলো এক লাইনে, বাইকের একটা লাইন হয়েছে, এবং চমৎকার সেই বিন্যাস, এই চমৎকার বিন্যাসেরই কিছু ছবি আমাদের গ্রুপে পোস্ট করেছেন এবং অনেকেই সেটাকে সাধুবাদ জানিয়েছেন। সেই পোস্টটা অবশ্যই আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এবং সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা হবে। তার আগে এখন ফাতেমা আপুর কাছেও একটু এসে জানতে চাই, ওই যে ওই সময়টাই, যেই সময়টা মনে হচ্ছিল যে না আমাকে আসলে কাজে নামতে হবে, এত ছোট একটা সময়, এসএসসি পরীক্ষা মাত্র তুমি দিয়েছো সেই সময়টা, তো সেই সময় এসে কি এমন হলো যে মনে হলো যে না আমাকে সংসারের হাল ধরতে হবে, কিছু একটা করতে হবে, কেন হলো এটা? আসলে সংসারের হাল ধরতে হবে আমি এতটা ভাবিনি তখন, বা আমি যে আসলেই যে আদৌ আমি এখান থেকে আর্নিং করতে পারবো আমি এতটা ভেবে নামিনি। আমার জাস্ট ইচ্ছা ছিল আমার আম্মুর কাজগুলোকে আমি রিপ্রেজেন্ট করব। যেহেতু আম্মু ঘরে গৃহিণী, ছোট থেকে দেখছি মা বাসায় থাকেন, কিন্তু আম্মু অনেক কিছু রান্না করেন ছোট থেকেই, আর আম্মুর খাবারগুলোর সাথে না বাইরের কারো খাবারগুলো মিলে না বা ভালো লাগে না। যেমন হচ্ছে হালুয়া করে, আমার আম্মুর বুটের হালুয়া আর সুজির হালুয়াটা বেস্ট, আমি এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টেও পাইনি বা কারো বাসায়ও পাইনি। তো আম্মু না থাকলে দেখা যায় ওটা খাওয়া হচ্ছে না। তো এরকম আম্মুর বেশ কিছু আইটেম আছে যেগুলো আম্মু ছাড়া আর কেউ করতে পারছে না এখন পর্যন্ত।
তো আমি আম্মুকে বললাম, আম্মু বলে কি ভালো কথা কিন্তু তুমি পারবা না, কারণ মাত্র এসএসসি, তাছাড়া ফোন নেই, কিভাবে কি। তারপর আমি বলছি কি আচ্ছা দেখা যাক। তারপর শুরু করা হলো, তখন আমাদের কুকিং আইটেমও ছিল মা কিছু। বলেছে পারবো না, তো আমাকে দেখাতেই হবে যে এইবার দেখো আমি পারি নাকি। তারপর প্রথম অর্ডার ছিল হচ্ছে ফ্রোজেন রুটি। আচ্ছা, রুটিটা অর্ডার আসে 70 পিসের, প্রথম অর্ডারই। পরে আম্মু বললো যে রুটির অর্ডার করব বা এরকম কিছু, ভাইয়া আব্বু এরা শুনলে খুব রাগ করবে। পরে আমি বললাম কি আচ্ছা যাই হোক, ছোটোখাটো যাই কাজ হোক, কাজ তো আমরা শুরু করি, দেখা যাবে পরে আমরা এটা থেকে সুইচ করব অন্য কোথাও। তারপর ওইখান থেকে প্রথম আমার অর্ডার থেকে ওইটা আমি ডেলিভারি করি সুন্দরভাবে, কিন্তু কাস্টমারের মনের মতো হয় নাই প্রথমবার তো। উনি রাগেনি, বাট হচ্ছে উনি স্যাটিসফাইডও না। আচ্ছা। তারপর আমার খুব খারাপ লাগলো যে আমি প্রথম অর্ডারটাই এমন হলো। ওই দিন রাতেই আমাকে খাসফুড থেকে কল করা হয় যে আমি কি তাদেরকে দিতে পারবো কিনা। আমার মনে হলো যে ঈদের চাঁদ পেয়ে গেলাম, যে এদিকে একটা স্যাটিসফাইড হলো না, মন খারাপ। তারপর আরেকটা গুড নিউজ, দেন আমি তাদের সাথে পরের অর্ডারটাই আমার এক্সপার্টিস দেখাতে পারবো। হ্যাঁ, তারপর আমাকে প্রথম অর্ডারই দেয় 1800 পিস রুটি আর 1800 পিস হচ্ছে অন্থন। তো অন্থন তো আমি ভালো পারবো, রুটি আম্মুকে দিয়ে করব, কিন্তু এত পিসেস। বড় ভাইয়া যখন শুনলো হাসতেছে যে তুমি এটা কখনোই পারবা না, মজা নিও না, বা জোকস এগুলা। আমি কথাও বলালাম, বাট তারা কেউ বিশ্বাস করছে না। দেন আমি আর আম্মু মিলে নেমে গেলাম, কাজ করলাম। 5 দিন ছিল আমাদের টাইম, আমরা দিন রাত কাজ করে আম্মু আর আমি ওটা করে ফেললাম। প্রথমবার ডেলিভারি করার পরে ভাইয়া অবাক যে কিভাবে কি এতগুলো রুটি। বাহ, চমৎকার। প্রথম অর্ডারের গল্পটা কিন্তু ভীষণ চমৎকার, আরো শুনবো আমরা। এসে দেখতে পাচ্ছি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছেন। রাশিদা আপু যুক্ত হয়েছেন, ফাহমিদা গুলশান শিউলি আছেন এবং অরুণিমা আপু আছে। রাশিদা আপুর ওখানে আজকে আকাশ কালো করে কেন যেন বৃষ্টি আসবে মনে হচ্ছে, আমি সেই বিষয়টা শুনতে চাই। ওখানকার আবহাওয়া আমাকে টানছে কেমন যেন, তো সেটা আমি বিরতি থেকে এসে অবশ্যই জানবো যে আজকে কি অবস্থা, কোথায় কে কেমন আছেন, কিভাবে আছেন। তবে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটা বিরতি। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে দেশকে যেন আরেকবার আবিষ্কার করলাম, দেশকে স্বাধীন করেছি এমনটাই বলছে ছাত্র সমাজ। এবং তাদের 15 দিনের এই আন্দোলনের পরে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের একটা কথা উঠেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং আজকে রাতে তার শপথ আছে এবং তার পরপর দেখা যাবে যে আমাদের দেশ আসলে কোন দিকে যাচ্ছে, আমরা একটা অভিভাবক পাচ্ছি এবং কিভাবে আমাদের দেশ চলবে সেরকম একটা সিদ্ধান্ত আসবে। তার আগে ছাত্র সমাজ নিয়ে নিয়েছে দেশের দায়িত্ব, তারা পথ সামলাচ্ছে, তারা এখন বাজারেও নেমেছে, বাজার দর যাতে ঠিক থাকে, দেশে যাতে কোথাও কোনো চাঁদাবাজি না হয় সব বিষয়ে দেখভাল করছে এবং রাতেও তারা দেশকে নিরাপত্তা দেবার জন্য দিনের বেলা ট্রাফিকিং করছে, রাতের বেলা দেশকে নিরাপত্তা দিচ্ছে। কখন ঘুমাচ্ছে তারা, তাদের এই যে ত্যাগ, তারা যে দেখা যাচ্ছে দেশকে সামলানোর, এত ছোট ছোট মানুষরা দেশকে এত সুন্দর করে সামলে নিচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়। সেই বিষয়ে একটা পোস্ট এসেছে আমাদের কাছে, জিনাত ফেরদৌস মায়া আমাদেরকে একটা পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এখানে ছবিতে লেখা আছে আজকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্ররা, রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের জন্য জরুরি লেন। সেখানে লেখা নিজেদের নিরাপত্তার জন্য কি কি করণীয় সেই বিষয়ে কিছু ব্যাপার লিখে দেওয়া আছে। আপনারা পোস্টটা খেয়াল করলে দেখবেন, নিজ নিজ এলাকার বাড়ির ফ্ল্যাটের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। কিছু দুর্বৃত্ত সুযোগের অসৎ ব্যবহার করতেও পারে, বিশেষ করে সন্ধ্যার পর মেইন গেট বন্ধ রাখার একটা নির্দেশনা আছে। পরিচয় নিশ্চিত হয়ে বাড়িতে কাউকে প্রবেশ করতে দেবেন, তেমন কথা বলা আছে। সবাই মিলে দুর্বৃত্তদের প্রতিহত যাতে করতে পারি। আপাতত থানায় যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, সেহেতু কিছুদিন সময় দেওয়ার একটা আবেদন। বেশি রাত পর্যন্ত প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে থাকার ব্যাপারে এনকারেজ করা হচ্ছে না এবং সেটা করবেন না। শিশু, বৃদ্ধ, নারী, অসুস্থ, পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যদের দিকে বিশেষ নজর দিন। ভাঙচুর, ধ্বংস, আগুন দেওয়া এগুলোকে প্রতিহত যাতে করতে পারি সেই বিষয়ে সচেতন থাকার একটা বিষয় লেখা আছে। নিজে এবং পরিবারের কোনো সদস্য এমন যাতে কোনো নিন্দনীয় কাজে অংশগ্রহণ না করে সেটাও নিশ্চিত করা আসলে আমাদের নিজ নিজ দায়িত্ব।
আসুন আমাদের সন্তানদের ভালো কাজে উৎসাহিত করি, এমন একটা আবেদন তিনি করেছেন। জিনাত ফেরদৌস মায়া, আমাদের গ্রুপে এই ধরনেরই নানান রকম উৎসাহমূলক পোস্ট আপনারা দিতেই পারেন। অনেকেই লেখালেখি করছেন এবং আমরাও ভীষণ এনকারেজড হচ্ছি। এখন আমাদের জুমে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা চলে এসেছেন, আমি একটু সেখানেই সবাইকে একটু ওয়েলকাম করি। আমি সবার আগে রাশিদা আপুর কথা বলেছিলাম যে রাশিদা আপুর আজকে আবহাওয়া কেমন সেটা একটু জানতেও চেয়েছিলাম, যে রাশিদা আপু কেমন বোধ করছেন আজকের দিনে, এবং শতরূপে নারী সেই বিষয়েও কিছু কথা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজ অনেক দিন পরে আসছি, স্বাধীন হয়ে, নতুন করে স্বাধীন হয়ে একটু অনুভূতিটা অন্যরকম, খুব ভালো লাগছে সবাইকে নতুনভাবে আবার দেখে। সবাইকে আমার পক্ষ থেকে, সুদূর কানাডা থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও মেঘলা শুভ সকাল জানাচ্ছি। আর কানাডার ওয়েদারটা হলো গত 4 দিন যাবত আমাদের বেশ মেঘ বৃষ্টি করে খেলা করছে। তো আমরা এইভাবেই আছি, রোদে শুকাচ্ছি, বৃষ্টিতে ভিজছি। তার মাঝেও দেশের খোঁজ খবর শুনে খুব ভালো লাগছে। খুবই টেনশনে, অস্থিরতায় ছিলাম। এত দূর থেকে আমরা স্টুডেন্টের পক্ষ হয়ে ব্র্যাম্পটনবাসী সবাই মিলে আমরা প্রোটেস্ট করেছি জায়গায় জায়গায়, এবং আমরা সবাই একত্র হয়ে টরন্টোতে যে আমরা এই দেশের পক্ষে সুস্থতার জন্য একটা আমরা আলোচনা, একটা অনুষ্ঠান করেছি, যে সবাই সহানুভূতি প্রকাশ করেছে এবং কানাডিয়ানরাও আমাদের অনেক সহযোগিতা করেছে। সো শতরূপে নারী, এখন আমি সেটা আসছি। আমাদের দেখেন, যখন মেয়ে থাকে তখন একরকম, যখন কন্যা হয় তখন আরেক রকম। আমিও কিছু কিছু টাচ শিখেছি। যখন আমার মেয়ে জাপান গিয়েছে 8 বছর বয়সে, তখন বাংলাদেশে ফুলের গয়নাগুলো খুব একটা পাওয়া যেত না। তো সেগুলো আমি ঘরে রাবার ব্যান্ড, চুলের রাবার ব্যান্ড এনে সেগুলা দিয়ে আস্তে আস্তে সেটার দিকে করে করে, কারণ ও তো বাঁধতে পারবে না ফিতা দিয়ে, আর সেখানে সবার একা করতে হতো। তো সেখানে আমি ওকে এমনভাবে করে দিয়েছি যে সবাই যখন ড্রেস আপ গেট আপ করছে ওরগুলো টপাটপ পরে ফেলছে, কারণ রাবার ব্যান্ড, চুলে রাবার ব্যান্ডগুলো ছিল ইলাস্টিকের, সেগুলোর ভিতরে টেনে টেনে আমি ফুল লাগিয়ে 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 স্টিচ করে দিয়েছি, যা গলা, হাতে, মাথায়, বাজুতে সব করে ফেলছে। তো এইভাবে আমাদের এক একটা ভূমিকা এক এক সময় নিতে হয়। যখন মেয়ে তখন এক এক রকম, যখন মা তখন আরেক রকম, আর যখন আমরা গৃহিণীতে এসে যাই তখন রন্ধন শিল্পে আমরা যখন আগ্রহী হই। আমার কোনো পেজ নেই, কিন্তু আমি ভলেন্টিয়ারিংয়ে সবার বাসায় খাবার দাবার, এই সময় কোভিডের সময় প্রত্যেক বাসায় বাসায় আমি দাঁড়ে দাঁড়ে খাবার দিয়ে আসছি। আর মসজিদে যে আমি যারা সংস্কার করতে করেছি, তো আমি সেদিক দিয়ে গিয়েছিলাম, এবং আমার আশেপাশে যারা ছিল তারাও প্রচুর সহযোগিতা করেছে। এই আর কি আমাদের। অনেক অনেক ধন্যবাদ রাশিদা আপু, আসলে তাই আপনার কথা শুনেই আসলে ওই ব্যাপারটা মাথায় আসলো যে নারী আসলে নানান রূপে নানান রকম। যখন সে নিজে কন্যা থাকে তখন যেই পাত্রে রাখা হয় তখন সেই পাত্রে মানে পানির মতো, আবার প্রয়োজন হলে কিন্তু শুধু তরল পানি থাকে না, প্রয়োজন হলে নারী বরফের মতো হয়ে যায়। এবং দেখা যায় যে নারী কিন্তু যখন নিজের সন্তানের সাথে কথা বলছে তখন তিনি মমতাময়ী, আবার সন্তানের প্রতি কোনো ধাক্কা আসলে তিনি কিন্তু হয়ে ওঠেন ভীষণ কঠোর। তো চমৎকার একটা বিষয়। কিন্তু আমরা আসি নাজিয়া আপুর কাছে। নাজিয়া আপু, আপনার কাছে এসে এই যে নারীর শত রূপ, এবং আপনার নিজের কোন রূপটাকে মনে হয়েছে যে না আমি এই রূপটাকে আসলে নিজের ব্যাপারে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই, সেটা একটু শুনতে চাই। গুড মর্নিং অমনা, সবার সাথে অনেকদিন পর দেখা হলো। আর দেশের এই নতুন রূপকেও আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি এই নতুন রূপ দেশের সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আর হ্যাঁ, নতুন রূপে আমি খুব একটা নিজের রূপকে অত অ্যানালাইসিস করি না, নিজের পরিচয়কে। তবে আমি মনে করি মানুষ হিসেবে যেরকম আমার মন মানসিকতা, সেটা যদি আমার ভিতরের মানুষটাকে আমি যদি সবার কাছে পৌঁছে দিতে পারি, সেটা আমার কাছে অনেক বড় একটা জিনিস মনে হয়, অনেক বড় কিছু মনে হয়। আমি যেন নিজেকে লুকিয়ে বা নিজেকে অন্য রূপে অন্যকে আমি যেটা না সেটা অন্যের কাছে যেন প্রকাশ কখনো না পায়। সিচুয়েশন অনুযায়ী মানুষের মন মানসিকতা এক এক রকম থাকে, সেটার দিকে আমি একটু সচেতন থাকি। তবে হ্যাঁ, আমি আমার কাজের পরিচয়ে পরিচিত হতে পছন্দ করি, আমার জন্মভূমির পরিচয়ে পরিচিত হতে আমার আরো বেশি ভালো লাগে। আর আমার নিজের দেশ, নিজের পরিচয়, আর আপনাদের মাঝে এসে যে আরেকটা পরিচয়, নেক্সাস লেডিস ক্লাবের মেম্বার, এটাও আরেকটা পরিচয়। আমি প্রত্যেকটা পরিচয়
আমি নিজেকে পরিচিত করতে পছন্দ করি। তবে হ্যাঁ, প্রফেশনালি আমি নিজেকে পরিচিত করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর গায়িকা যদি হতে পারতাম তাহলে আরেকটা গুণ হয়তো সংযুক্ত হতো, কিন্তু সেটা হয়নি। তবে গুনগুন গান যেটা করি সেটাও অনেক সময় ভালো লাগে। বাহ, চমৎকার। এবং আমার মনে হয় যে আপু ইটস নেভার টু লেট, আপনি যে কোনো সময়, আপনি যেহেতু চমৎকার গান করেন, আপনি এখনো প্র্যাকটিস করে করে কিন্তু এখনো সামনের দিনে সেই বিষয়টা পারসিউ করতেই পারেন। শিউলি আপু বেশ অনেকক্ষণ এসেছেন, শিউলি আপুর কাছে আসি। শিউলি আপু, আজকের দিনে নারীর শতরূপ নিয়ে যেহেতু গল্প করছি, এবং সেখান থেকে আমি জানতে চাই যে যে শতরূপে নারী এবং নারীর এক এক দিন এক এক সময় এক এক রূপ, সেই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেকদিন পর জয়েন, একদম সবাইকে খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাকে দেখে আপু, অনেকদিন পর আপনাকে দেখলাম। আর অতিথি হিসেবে দুই আপু গেছে পরিচিত মিরপুরেরই, আর কারণ মিলিমিগা আপুর সাথে আমি একসাথে একটা গ্রুপ। আপু আপনার সাউন্ডটা একটু কম, আপনি কি হেডফোনটা চেঞ্জ করে কথা বলতে পারেন? কথা হয় আপনার হেডফোনটার সাউন্ড বা আপনার ফোনের সাউন্ড একটু বাড়িয়ে নিতে পারেন, জাস্ট ফোনে কথা বলতে পারেন কিনা দেখেন, তাহলে হয়তো আমি আরেকটু পরিষ্কার শুনতে পাবো। এখন শোনা যায়? এখন পারফেক্ট, এখন বলুন। না, বলছিলাম অতিথি হিসেবে যে তিন আপু আছে তার মধ্যে দুইজন মিরপুরের, মেহেন্দিগার আপুর সাথে আমি অনেক দিন একটা গ্রুপে কাজ করছি। তাই যাই হোক, কথা হচ্ছে নারীরা আমরা সর্বগুণ সম্পন্না। প্রত্যেকটা নারীর মধ্যেই কিন্তু গুণগুলো সুপ্তভাবে থাকে, শুধু ফুটায় তুলতে হয় নিজের যোগ্যতা অনুযায়ী। নিজের দিয়ে ফুটায় তুলতে পারলে দেখা যায় প্রত্যেকটা নারীর মধ্যেই অনেক গুণ, এক একটা অধ্যায়ে এক এক রকমের গুণগুলো তার থাকে। যখন সে স্কুল লাইফে থাকে তখন তার মধ্যে পড়াশোনার মধ্যে একটা গুণ থাকে। দেখা যায় অনেকে অনেকভাবে তার সুপ্ত প্রতিভাগুলোকে ফুটায় তোলে, গান বলেনই বলেন। তারপরে যখন সে পড়াশোনা শেষ করে একটা নতুন অধ্যায়ে ঢোকে, একটা পরিবারে ঢোকে, বা সেখানে দেখা যায় বউ হিসেবে তার একটা নতুন আর একটা পরিচয় শুরু হয়। আর যেসব মেয়েরা চাকরি করে আমাদের মতন, দেখা যায় তাদের কর্মক্ষেত্রে আর একটা পরিচয় হয়। আর আমি মনে করি আমি যে একটা নারী, একজন উদ্যোক্তা, আমি চাই প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পরিচয় পরিচিত হওয়া, নিজের কর্মের মধ্যে সবার মধ্যে পরিচিত হওয়া। কারণ আমরা যারা নারী তারা সন্তান পালন করি, সংসার করি, চাকরি করি, তো সম্পূর্ণ ক্ষেত্রে আমাদের নারীরা কিন্তু কোথাও আমরা পিছিয়ে নাই, আমরা আমাদের পরিচয় কিন্তু পরিচিত হতে পারি। তো একটা সময় এটা হয়তো নিজের মধ্যে ছিল না, হ্যাঁ বাবার পরিচয় পরিচিত হয়েছি, ভাইয়ের পরিচয়, পরে স্বামী পরিচয়, কিন্তু এখন যখন নিজের পরে পরিচিত হতে পারছি বা এক জায়গায় যে বলতে পারছি হ্যাঁ আমি উদ্যোক্তা বা আমি একটা সেক্টরে কাজ করি, এই যে পরিচয়টা বলতে পারি, তখন কিন্তু নিজেকে অনেক অনেক ভালো লাগে, বা মনে হয় না আমাকে এখন চেনে, আমার নাম দিয়ে আমাকে কেউ চেনে। এই যে পাড়াটা, এটা কিন্তু অনেক বড় বিষয় আসলে তাই। এবং আপনারা যে সেই বিষয়টাতে কাজ করছেন, প্রতিনিয়ত খাটছেন নিজের একটা পরিচয়ের জন্যই, আমার মনে হয় যে এটা শুধু মনিটারি না, এটা আসলে নিজেদের অস্তিত্বেরও একটা বিষয়, নিজের সত্তাকে একটা পরিচয় দিতে পারার একটা অর্জন বটে। তো অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো। আমরা চাই নারীরা এভাবে এগিয়ে যাক। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো নারীর আরো নানান রূপ নিয়ে গল্প হবে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নেক্সাস টেলিভিশনস লেডিস ক্লাব। আপনাদের সবার সাথে আড্ডা দিতে লেডিস ক্লাবে আজকের যে সুন্দর বিষয়টা, সেই বিষয়টা হলো শতরূপে নারী, এবং নারীর শতরূপ নিয়ে গল্প হচ্ছে আমাদের স্ক্রিনে, জুমের স্ক্রিনে অনেক বন্ধুরা চলে এসেছেন আমাদের সাথে। এখন তন্দ্রা আপু আছেন, ওদিকে আমাদের সাথে হাসিনা আপু যুক্ত হয়েছেন, অরুণিমা আপু আছেন, নাহিদা নেলি আপু আছেন, যাদের সাথে এখনো কথা হয়নি তাদের সাথেও কথা হবে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আপনারা যদি এই সময় এসে আরও গল্প করতে আমাদের সাথে জুমে যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন। আমরা এখন লাইভ আছি কোথায় কোথায়, টেলিভিশনে, ফেসবুক এবং ইউটিউবে। আমরা এসে এই যে এই বিষয়টা বললাম যে আপনার জেগে ওঠা বা ওই যে কঠোর রূপ ধারণ করতে হয়েছে যখন, সেই সময়টা জানতে চাই যে আসলে নারী কি চাইলেই, যখন একটা খুবই কোমলমতি নারী, তিনিও কিন্তু সময় আসলে কঠোর হয়ে যান। আপনার জীবনে সেই সময়টা কখন ছিল? তো তখন আমি যেটুকু বলছিলাম যে
তারপরে যখন দেখলাম যে আমার বাবুগুলি বড় হয়ে গেল, তখন দেখলাম যে আস্তে আস্তে আমার মানে কাজের কমে গেল, মানে কাজের ব্যস্ততা তারপরে আপনার কমে গেল। তখন যখন ওরা বড়, তখন মনে হলো না আমি পারবো, তখন আমার মানে মনে হলো যে না আমি সব কিছুই করতে পারবো। তারপরে এক সময় দেখা গেল যখন আমার মেয়ে এখন আমাকে হেল্প করে, যেমন আমার পেজ যেটা আপনার উইকনেস ছিল সেটাই আপনার স্ট্রেংথ হয়ে গেল। হ্যাঁ, ওটাই আমার এখন শক্তিতে পরিণত হলো। দেখি যে আমার মেয়ে আমাকে হেল্প করে এবং সমস্ত কাজে আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করে। তখন তো আমার কাছে মনে হলো যে না, আমি যে তখন ধৈর্য ধরছিলাম তখন এটা আমার ওইটা তখন আমার ধৈর্য ধরতে মানে শক্তি আমার যে তার মানে মা ঠিক বলেছিল ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখলাম যে না আমার মেয়ে, ওই যে পেজ খুললাম, আমার মেয়ে আমাকে সমস্ত কিছু করে দিছে এই পেজের ব্যাপারে সব কিছু এখনও করে। এখনও সে ভার্সিটিতে যখন সময় পায় তখন সে আমাকে কাজে, প্রত্যেকটা কাজে মানে এরকম করে করো ওরকম করে করো। আমি এইটুক মানে মানে এত বড়, এটা যে কত বড় একটা মানে শক্তি, এটা তখন আমি বুঝি এবং আমার কাছে ভালো লাগে তখন যে না আমার তো তখন যে আমি কষ্টটা করছি তখন এইটা আমার সার্থক এটা। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তারপরে এখন যে কাজে করি তখন আমার মানে কোনো খারাপ লাগে না, মানে মনে হয় যে আমি পারবো, আমার শক্তি আছে, আমি পারবো, এবং সেখানে আমার সাহস এইটাই। যে চমৎকার। নাজদা আপুর কাছে একই বিষয়ে আসে। এই যে দেখা যাচ্ছে যে এই ট্রানজিশনটা যখন দেখা যায় যে একটা সময় দুর্বলতা থাকে এবং আরেকটা সময় কিন্তু আপনি ঘুরে দাঁড়ান এবং আপনি জেনে ফেলেন যে আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আমি আবার উঠে আসতে পারি, সেই বিষয়টা শুনি। সেটাই, যেমন আমি যখন নিজে কাজে নামি তখন আমার রাত্রবেলা হোক দিন হোক যে ট্রাই করি, তো এটা কিন্তু ফ্যামিলি একটা সাপোর্টের দরকার, যে আমার ঘরের আমার হাজবেন্ড বা আমার মা বা আমার ভাই বা আমার বোন বা আমার বাচ্চা কাচ্চা বা আমার রিলেটিভ একজন না একজন আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে। তো দেখা গেল যে আমার হাজবেন্ডের যখন তার সমস্যাগুলো সমাধান হয়ে যায় তখন আমার হাজবেন্ড আমার কাজে কোনো সহায়তা করে না। এটা হচ্ছে আমার জন্য সবচাইতে, তাকে আমি এই জন্য স্যালুট করব, কারণ সে ছিল আমার বিপক্ষে, আমি ছিলাম আমার নিজের পক্ষে। সে যখন আমাকে একদিন আমার 60,000 টাকার কাপড় এনে আমি বাসায় রাখছি, পরের দিন আমি আবার নিউ মার্কেট গেছি আমার অন্য আরও কাপড় আনার জন্য বা কাজে গেছিলাম, তো তখন সে আমাকে কল দেয় যে তুমি কোথায়। তখন আমি বললাম যে আমি আবার আসছি কাজে, এরকম তুমি বাইরে যাও কাজ করো কেন, আমার বাসায় তো কোনো কিছুর অভাব হচ্ছে না, তুমি কেন এটা করতেছো। তো হঠাৎ আধা ঘন্টা পর আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বলে যে আম্মু বাসায় যে কাপড়গুলো ছিল ওগুলো পাপা দিয়াশলাই দিয়ে জ্বালিয়ে দিয়েছে, একদম 60,000 টাকার কাপড়। আচ্ছা, তো তখন আমার যে আমি যে তখন কিভাবে কি করব, আমি না পারি উড়ে আসতে। একটা খারাপ অবস্থায় ছিলেন তার আগে একটা সময়, তো তারপরে আপনি 60,000 টাকার প্রোডাক্ট আনতে পেরেছেন, এটা একটা অন্যরকম স্টেজ ছিল আপনার। খুব আমার মনে হয় যে 60,000 একটা বিশাল লস হলো তখন আপনার। আমার তো বিশাল মানে কি, তখন ওই যে বললাম না যে আমি তখন আমি বাহিরে ছিলাম, যে আমি উড়ে আসব না দৌড়ে আসব না হেঁটে আসব, আমার কাজ হচ্ছে আমি আমার জায়গাটায় কিভাবে যাব, আমার জিনিসগুলো আমি কিভাবে গিয়ে দেখব। তো তখন গিয়ে দেখি যে আমার সব কাজ তখন শেষ, শুধু পানি ঢালা হচ্ছে। তো আমি কিন্তু তারপরে সব কিছু সাদরে গ্রহণ করে নিয়েছি যে হ্যাঁ আমি জানি যে আমার সাথে এখন এরকমই হবে, তো এনিহাউ আমাকে স্টেপ বাই স্টেপ যেতেই হবে, যে আমি আমার জায়গাটা পূরণ করব। তো সেটা কিভাবে করব আমি সেটা জানি না, কিন্তু আমাকে আমার গন্তব্যস্থলে যেতে হবে। তো আমি যখন আবার নতুন করে ঘুরে দাঁড়াই, কিন্তু আমার হাজবেন্ড সে কোনোদিন বলতে পারবে না আমার বিজনেস পারপাসে সে আমাকে 5টা টাকা হেল্পও করেনি, বা আমাকে ওই যে বললাম না আমার বড় বোনের মাধ্যমে ওইভাবে। তো হয়তো বা এখন অনেকেই বলতে পারে যে এই যে হাজবেন্ডের বাসায় আসো, সেখানে বসে খাচ্ছ, সেখানে বসে থাকছো, এখন বিজনেস করতেছো, এখন দিচ্ছ না, এখন তো তোমার ইনভেস্ট হচ্ছে, এখন তো একটা ব্যালেন্স থেকে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় তো কিন্তু আমি ক্যারি করতাম। এবং 60,000 টাকার ঘটনাটা হয়তো অনেকে জানেনও না, অনেকেই জানে না, এটা আজকে কথা প্রসঙ্গে বলে ফেললাম। সে এমনও করছে যে আমার শোরুমের চাবি নিয়ে যাবে, শোরুমে গিয়ে আগুন দিবে, এরকম অবস্থাও গেছে। তো ওই সময় ওই সাপোর্ট দেওয়ার মতো আমার বাচ্চা 2টা, আদারওয়াইজ আর কেউ না, একটা মানুষ আমার পাশে আসেনি। কারণ ওই যে বাবার বাড়ি বলবেন, শ্বশুর বাড়ি বলবেন,
থাক, ও যেটা বলছে সেটাই শোনো, তুমি তো ভালো আছো, চারটা ডাল ভাত খেয়ে আসো তো। তো আমার তো প্রশ্ন হলো ওটা, যে আমার তো একটা আইডেন্টিফাই তৈরি করতে হবে এনিহাউ। তো আমি তখন ওটাই একদম ধ্যান জ্ঞান মগ্ন হয়ে যাই যে আমার কিভাবে কি করতে হবে। তো আমি ব্যাংকে লোনের কাছে যাই, তো ব্যাংক আমাকে বলে যে আপনার যে ট্রেড লাইসেন্স এটা একদম অল্প সময়ের, এখন আপনাকে ব্যাংক লোন দেওয়া যাবে না। তো অনেক রিলেটিভদের কাছে আলোচনা করি, কিন্তু কেউ আমাকে 5টা টাকা দিচ্ছে না। মানে কেন এত প্যারা নেওয়ার কি দরকার? তো আমি তখন বলি যে না, আমাকে যেভাবে হোক ব্যাংক লোন নিতেই হবে, আমার বিজনেসটাকে আমি এস্টাবলিশ করব। তো আমি যখন পরে একজন আমাকে বলে যে সমিতি থেকে লোন দেওয়া হয়, আপনি ওখানে যান, ওখানে আপনার এত কিছুর দরকার হবে না, জাস্ট আপনার একটা জামিনদার লাগবে। তখন ওরা যখন আমাকে বলে, তখন জামিনদারকে আমার হাজবেন্ড, সে আমাকে কোনো কাজে হেল্প করেনি, টাকা দেয়নি, কিন্তু আবার করেছে। যেমন এই যে আমার লোনের ক্ষেত্রে আমাকে যে লোনটা দিল, এই লোনটা তো আমাকে দেয়নি, সে তো রেফারেন্স থেকে তারপরে ওখানে তো একটা সিগনেচার দিয়ে দিয়েছে। তো তখন বারবার বলে যে এখানে যদি ডিফল্ট হও তাহলে কিন্তু তোমার অবস্থা শেষ। তখন আমার ওই একটাই মাথায় ইন্টেনশন আসতো যে আমার পার মান্থ গেলে যে আমাকে একটা কিস্তি দিতে হবে, এইটা আমি কিভাবে সলভ করব। তো তখন আমার রাত দিন একাকার হয়ে আমি নিজে মাঠে লেগে যাই যে আমাকে যেভাবে হোক আমার কাজটা সম্পন্ন করতে হবে। তখন আমি অনলাইন বলেন অফলাইন বলেন যেইখানে যেইভাবে, যে আমাকে পার মান্থলি কিস্তির টাকাটা এনি কস্ট দিতে হবে, আমার শোরুমের ভাড়াটা দিতে হবে, আমার সার্ভিস চার্জ দিতে হবে, এই টাকাগুলো তো আমাকে আয় করতে হবে। তো যখন আমার কিন্তু কোনো বিজনেস স্কিল টিস্কিল কিছুই নেই, যে আমি অনেক আছে না যে এখান থেকে শিখে এখান থেকে ট্রেনিং নেয়। আমি কি করতাম যে কে কোন ভালো উদ্যোক্তা, কোন ভালো পারফরমেন্সে কোন দিক থেকে এগিয়ে গেছে, আস্তে করে ওর পাশে গিয়ে শুনতাম। তখন দেখতাম যে ওর সবচেয়ে ভালো দিক কোনটা, ওইটা নিজের ভিতরে নিয়ে নিতাম। আবার আরেকজনের মাধ্যমে কোনটা ভালো দিক সেটা নিয়ে নিতাম। নিতে 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 এমন একটা সময় চলে আসছি, এখন বিজনেস আমার কাছে কিছুই না। বাহ, চমৎকার চমৎকার। আমরা আরেকটু আসি ফাতেমা আপুর কাছে এবং সেই সময়টাই একটু শুনতে চাই যে কোনো একটা সময় হয়েছে যে একদম মানে খুব শক্ত কোনো ডিসিশন নিতে হয়েছে বা নিজের একটা অন্য রূপ আবিষ্কার করা হয়েছে। আমার প্রথম অর্ডারটাই তো ভাইয়া আব্বু সবার বিরুদ্ধে গিয়েই আমি অর্ডারটা কনফার্ম করি। আমাকে বলে যে তুমি অ্যাডভান্স রিটার্ন করো, তুমি কেন এতগুলো অর্ডার নিবে, তুমি পারবে না বা বাসায় করবে না। তারপর আমি অ্যাডভান্স নিয়ে নিছি যে আমি করব, আম্মু যদি হেল্প না করে আমি একা করব। ওইটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় একটা শক্ত ডিসিশন, না হলে হয়তো বা আজকে এখানে আসা হতো না। এখন কি অবস্থা ব্যবসার? এখন আলহামদুলিল্লাহ এখন বাবা মা ভাই বোন সবাই সাপোর্ট করে। আচ্ছা, তো এখন কি প্রতিনিয়ত ব্যবসার জন্য কিরকম সময় দিতে হয়? সারাদিনই কি লেগে যায়? সারাদিন লাগে না, আমি পাশাপাশি টিউশনও করি, আমার ভার্সিটির ক্লাসও করি। আমি হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে পড়তেছি, তো ওইদিকেও আমার ভালো একটা টাইম দিতে হয়। পাশাপাশি আবার আমি বেকিংটাকে আরো আপগ্রেড করার জন্য এখানেও আমি স্টাডি করতেছি, বিভিন্ন লেভেলগুলো করতেছি, এর জন্য পড়াশোনা করা লাগে। না করা তো লাগবেই, কারণ আমার মনে হয় যে যেটাই করছেন না কেন এখন সেটার সাথে পড়াশোনার ব্যাকআপটা থাকলে নিজেকে আরো স্কিলফুল করা যাচ্ছে এবং নিজেকে আরেকটা জায়গায় এক্সপ্রেস করা যাবে। তো এটা এই ব্যাকআপটা খুব প্রয়োজন। নারীদের আসলে সব জায়গা থেকে সর্বত্র সাপোর্ট পেয়ে নিজেকে এতটাই স্কিলফুল করা উচিত যে কোনোখানে যাতে আটকে না যায়, কারণ সে কিন্তু নিজেই নিজের ব্যাকআপ। আসলেই তাই। আর নাজিয়া আপু একটা প্রশ্ন করতে চেয়েছেন, নাজিয়া আপুর কাছে আরেকবার আসি। নাজিয়া আপুর কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, একটা প্রশ্ন আমার নাজিদাকে, কিন্তু যে কেউ উত্তরটা দিতে পারেন। কেন এইরকম সিচুয়েশন যে যখন হলো, যখন আপনি খবর পেলেন আপনার বাসায় এরকম 60,000 টাকার কাপড় পুড়ছে, এই যে 60,000 টাকার যে ক্ষতি, সেটা রিকভার করার কি পরে আর কোনো প্ল্যান ছিল আপনার, নাকি এই 60,000 টাকা আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে লোন নিয়েছিলেন? কিন্তু কেনই বা ওই সিচুয়েশনে সেই পর্যন্ত যেতে হলো? আপনি কি রিয়েলাইজেশন এসছিল যে এই এই জিনিসটা যদি না হতো, কোনো জিনিস কি ওই ঘটনাকে ট্রিগার করেছিল ভবিষ্যতে যে এরকম হবে না? সেই রকম কি কোনো সিচুয়েশন আপনি অলরেডি চিন্তা করেছেন যে এরকম হলে আমি এটা করব, বা এরকম
বা এরকম সিচুয়েশন কখনো আর হবে না, এই পর্যায়ে এখন চলে গেছে? প্রশ্নগুলো অনেক অনেক মনে হয় সব দিক থেকে আপনাকে আমি করলাম। আর আরেকটা জিনিস যে আমি সবাইকে বলি, আপনাকে খেতে দিয়েছে, এই যে মেয়েদেরকে খেতে দেওয়া, থাকতে দেওয়া, পড়তে দেওয়া, এই শব্দগুলো না একেবারেই ভুল। এটা কিন্তু আপনার অধিকার। আপনার স্বামী বলেন, আপনার বাবা মা বলেন, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, সবার সাথে জীবন যাপন করাটা কিন্তু একজন মানুষের অধিকার। এবং মেয়ে হিসেবে তাকে দুটো ভাত কাপড় দিয়েছি, তাতেই তার জীবন চলে যাচ্ছে, কেন তার নিজের আইডেন্টিটি দরকার? এই ধরনের চিন্তা ভাবনা যে ভুল সেটা আমরা সবাই জানি, কিন্তু এটা প্র্যাকটিসটা করি না। এটা শুধু আমরা বইয়ে পড়ে, রচনায় লিখে লিখে আমরা শুধু নাম্বার পেয়েছি। তবে এই যে নতুন জেনারেশন এটা বুঝিয়ে দিল যে হোয়াট উই সে উই মিন ইট। সো এই এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি আপনি আপনার মেয়েদের ভিতরে অনেক চেঞ্জ এনেছেন এবং আসছে। তবে আমার এই প্রশ্নটা থাকবে যে এই 60,000 টাকার কাপড় পোড়ানোর সিচুয়েশন যে আর কখনো ঘটবে না, এটার আপনি কি প্রতিকার করেছেন, না এটা হলে আপনি কি করবেন, আপনার কোনো প্ল্যান আছে? সেই বিষয়ে আমার সেটার প্রতিকার করা হয়ে গেছে, ইনশাল্লাহ সে আর দ্বিতীয়বার এরকম কাজ করবে না। এবং পারিবারিক ভাবে একটা সুস্থতা এখন আসছে, অলরেডি চলে আসছে। কারণ তখন তো ওই যে বললাম না, তখন তো আমার ব্যালেন্স ছিল 0। এখন আমার শোরুম হয়েছে, আমার এখন একটা সুইং কারখানা হয়েছে, আমার এখন ওয়ার্কার্স আছে, আমার মডারেটর আছে, আমার শোরুমের কর্মচারী আছে। এখন তো আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আপনি নিজেকে এতটাই এস্টাবলিশ করেছেন, স্বয়ং সম্পূর্ণ করেছেন যে এখন চাইলেও আপনাকে আসলে বাধা দেওয়া যাচ্ছে না, কিংবা তার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এখন এসেছে যে আপনি নিজেকে প্রমাণ করতে পেরেছি। এটা আচ্ছা, বেশ চমৎকার। আরো শুনবো অবশ্যই, এই কথাগুলোতে আসবে এবং জুমের সবার সাথে আড্ডা হবে। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে চলে আসছি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে আসলাম বিরতির পরে এবং এসে দেখছি জুমে অনেক মানুষ চলে এসেছেন। অন দ্য স্ক্রিনে জুমের আইডি পাসওয়ার্ড নিশ্চয়ই পেয়ে গেছেন, ফোন নাম্বারটাও জানেন আপনারা। আমরা এখন আসি একটু, এসে আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করি। এদিকে আমাদের সাথে নেলি আপু, নাহিদা নেলি আপু আছে, তার কাছে একটু এসে জানতে চাই যে নারীর শতরূপ এবং নিজের কোন রূপ, এই বিষয়গুলো নিয়ে একটু শুনি, যে কোন সময়টা আমি নিজের কেমনভাবে আবিষ্কার করলাম, যে গল্পটা বলতে চাই, ছোট্ট করে সময় দিতে পারবো। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে নাহিদা আপুকে একটু সময় দিচ্ছি, তাহলে আমরা নাহিদা আপুকে কথা বলতে পারবেন এখন? হ্যাঁ পারবো। হ্যাঁ শুনি। আসলে আমরা মেয়েরা তো আসলে জন্ম থেকেই বিভিন্ন রূপে আমাদের থাকতে হয় আসলে। তো আমরা নিজেরা তো নিজের রূপটা নিয়ে আসলে বেঁচে থাকতে হয়, এক এক সময় এক এক রূপ। তো আমার নিজের যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকতে হয়েছে, বা সেই জন্য হয়তো আমাদের নিজেদের পরিবর্তন করতে হয়েছে নিজের রূপ। যখন খুব থেকে গেছে হয়তো সেভাবে নিজেকে ট্যাকল দিয়েছি আসলে, এবং নিজেকে আবিষ্কার করার সুযোগ আসলে নিজেকে আসলে সেই অনুযায়ী পরিবর্তন করে নিয়েছেন, সেটাই হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ধন্যবাদ নেলি আপু। আমরা একটু তন্দ্রা আপুর কাছে আসি। তন্দ্রা আপুর শাড়ির কালেকশন কিন্তু মাশাআল্লাহ। তন্দ্রা আপু প্রতিদিন নতুন শাড়ি দেখছি, আমার একটু লোভ লেগে যাচ্ছে মাঝে মাঝে। তন্দ্রা আপু, এসে আপনার কাছে একটু জানতে চাই যে নারীর আসলে কোমলমতি রূপ আপনাকে বেশি টানে, নাকি নারী যখন কঠোর হয়ে ওঠেন সেই বিষয়টাও আপনি খুব পছন্দ করেন? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক শুভেচ্ছা। আপু, নারীর রূপ তো বহুরূপী। আমি যদি আমার নিজের কথাই বলি, আপনার পরের প্রশ্নটার উত্তরও দিচ্ছি। আমি কখনো বাগানের মালি, কখনো বা সুইপার, কখনো রান্নার কুকার, আবার অফিস সহকর্মীদের সাথে আমার এক রূপ, আবার আমার যারা ক্লায়েন্ট শিশুরা তাদের সাথে আমার একটা রূপ, হাজবেন্ডের সাথে আমার এক রূপ, শিশুদের আমার সন্তানদের সাথে এক রূপ, বহুরূপী ভূমিকা পালন করি। তো এখন যে রূপটা আমার সবচেয়ে ভালো লাগে, আমি খুব স্বভাবগতভাবে আপু কোমল স্বভাবে, রেগে যাই না, আর আনন্দ উচ্ছ্বাস থাকতে চেষ্টা করি, এবং পরিবারও খুব আমাকে সাপোর্ট করে, এবং সহকর্মীদের সাথেও জানে যে আমাকে অনেকেই বলে যে তুমি এত ভালো কি করে থাকো, হাসি খুশি থাকো। আসলে বিভিন্ন সময়ে এই গুণ সামনে গিয়ে ব্যালেন্স করতে হয়। কখনো বাড়িতে ব্যালেন্স করি, আবার কখনো অফিসে ব্যালেন্স করি, করে আবার নিজের জন্য কিছু সময় রাখি। যে বন্ধুদের সাথে ঘুমিয়ে এসছি,
এটাও আমার একটা রূপ। তো আমি আসলে কোমল রূপ, হাসি খুশি রূপেই নিজেকে দেখতে চাই আপু। বা চমৎকার ভালো আপু, লাগে আমার কাছেও সবাইকে আসলে তন্দ্রাপুর এই বিষয়টাই আমার ঠিক লাগে, কারণ আমি নিজেকে সবসময় জানি যে আমি একটু সফট নেচারের মানুষ। তো আমাকে মানুষ বলে যে এত সফট থাকলে তুমি কিভাবে দুনিয়াদারি করে চলবে, কিন্তু আমার মনে হয় যে আমার প্রয়োজন অনুযায়ী তো আমি আসলে ট্রান্সফরমেশনটা আনতে পারবো, তার চেয়ে নিজের কমফর্ট জোনে থাকাটা খুব জরুরি। মরিয়ম আপুর কাছে এসে আমি একটু জানতে চাই যে মরিয়ম আপু, আপনি তো খুব হাসি খুশি স্বভাবের একটা মানুষ, কখনো রাগ করেন আপনি? হ্যাঁ, রাগ তো করি, রাগ তো আমাদের কার উপর রাগ সবার করেন? মনের মধ্যে আছে। এই যে একটু অভিমানী, আমি তোমাকে বলছি না এখন তো অবসরে আরেকটু বেশি অভিমানী। শোনো, এখন একটু কবিতা পড়বো, নাহলে কিন্তু হ্যাঁ রাগ হ্যাঁ, করবো। বলেন বলেন বলেন। ছোট কবিতা? মানুষ তো পরিবর্তনশীল, সেটা একটা আমার কবিতা, এটা একদিনও পড়া হয় নাই। আচ্ছা শুনি আপু। আমার কবিতার নাম পরিবর্তমান। আচ্ছা। আমি যেমন স্থির বসে আছি বারান্দায়, অনেক দিন ধরে দেখছি নীল আকাশ, অবাক চোখে, বিস্ময়ে, আনন্দে, সুখে, সেই দূর নবনীলিমায় পাশাপাশি তিনটি তারা, ওরাও স্থির বসে আছে দিন দিন ধরে। ঘরের চেয়ার টেবিল আর বইগুলো নড়ছে না, ওরাও তেমনি স্থির। আঙিনায় লেবু, পেয়ারা, গোলাপ, জবা, রজনীগন্ধা ওদের নির্দিষ্ট স্থানে স্থান হয়ে আছে। অথচ ওরাও আমার মতো, ওরাও বদলে যাচ্ছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে ওদেরও। আমি যেমন স্থির থাকতে থাকতে হঠাৎ করে হাঁপিয়ে উঠি চঞ্চলতায়, নীল আকাশ ছেড়ে চোখ ফিরে আসে সেই তিনটি তারা, আসবাবপত্রগুলো, লেবু, পেয়ারা আর গোলাপ, জবা, রজনীগন্ধা। সময়ের ব্যবধানে তারাও বদলায়, দিনের পর দিন, রাতের পর রাত, একটার পর একটা প্রাচীর ভেঙে গড়ে ওঠে নতুন হয়ে। ধন্যবাদ। চমৎকার আপু, কি সুন্দর লেখা হয়েছে আপনার। আমাদের গ্রুপেও পোস্ট করবেন যাতে আমরা এটা পড়তে পারি মাঝে মাঝে। অরুণিমা আপুর কাছে আসি। অরুণিমা আপু অনেকক্ষণ আগে এসেছিলেন, একদম শুরুতে। অরুণিমা আপুর সাথে একটু আজকের বিষয় নিয়ে ছোট্ট করে একটু 2 লাইন শুনি। আনমিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে। সো মাচ। সবাইকে শুভ সন্ধ্যা। মাঝখানে আমি আসলে একটু নামাজ পড়তে গিয়েছিলাম। জি বুঝতে পেরেছি আমি সময়টা দেখে। জি শুনি, আজকের বিষয় নিয়ে 2 লাইন বলুন। আসলে মেয়েদেরকে তো সবসময় হচ্ছে এক এক সময় এক এক রকম ভূমিকা পালন করতে হয়। হ্যাঁ, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এক এক সময় এক এক রকম। আমরা যখন জব করি সেখানে একরকম, আবার বাসায় থাকলে এক এক রকম। তো এটা তো বলে শেষ করা যায় না। আমি যখন টিচার্স ট্রেনিং কলেজে পড়াই, সেখানে প্রতিনিয়ত আমাকে সেই রকম রিপোর্টটা দিতে হয় যে 64টা জেলা থেকে আসে। তো এক একজনকে এক এক রকম টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে সেখানে পড়াতে হয়, সেখানে একরকম ভূমিকা। আবার যখন ইউনিভার্সিটিতে ক্লাস নেই সেখানে একরকম, আবার বাসায় যখন আসি সেখানে একরকম। এই হচ্ছে আমাদের চমৎকার। আসলেই তো তাই। মিষ্টি আপুর কাছে আসি। শারমিন ফারজানা মিষ্টি আপু, তার কাছে এসে আজকের বিষয় শতরূপে নারী, সেই বিষয়ে আপনার 2 লাইন শুনে। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে নারীরা বহুরূপী, কখনো মায়াময়ী মা, কখনো প্রেয়সী। তবে নারীদের সবসময় কোমল ভাবে থাকলে চলবে না, তাদের প্রতিবাদ করতে হবে। কবি কাজী নজরুলের ভাষায় আমি 2টা লাইন বলি, শুনে। শিখালে কাপড় চুরি করিয়াও না, ধরিতে পারে সে উদ্ধত তরবারি, যদি না রহিত অবরোধের দুর্গ, হতো না এ দুর্গতি, যাদের চেয়েও জ্যোতি, যাদের কন্যা চাঁদ সুলতানা, যাদের চেয়েও জ্যোতি। নারীরা কখনো জ্যোতিময়, কখনো প্রেয়সী, কখনো রূপ, তাহলেই নারীদের সম্মান থাকবে। একদমই তাই মিষ্টি আপু, বেশ চমৎকার করে বললেন। সোনিয়া আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে আমি কিন্তু এখন রাস্তায় দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট মেয়েরা, যারা কিনা ঘরের ভেতর কোনো কাজই করতো না হয়তো, বা একটা ডিম ভাজি করে খেতে পারে না, তারা আজ গাড়ি কোন দিকে যাবে, একটা দেশের রাজপথ সামলাচ্ছে, সেই বিষয়টা নিয়ে একটু শুনি সোনিয়া আপু আপনার কাছে। সব কিছু করছে, অথচ ঘরে ওরা কিন্তু কিচ্ছু করে না, ওরা এক গ্লাস পানিও এনে খায় না। এখন দেখি রোল মডেল ওরা। হ্যাঁ আসলেই তাই। সোনিয়া আপু শুনি। সোনিয়া আপুর আওয়াজ নেই, সাউন্ড পাচ্ছি না।
সোনিয়া আপু সাউন্ড পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছি, বলেন। এখন শুনতে পাচ্ছি। বললাম যে তুমি যখন প্রশ্ন করছিলে তখন আমার ওদের কথাই মনে পড়ছিল যে আমাদের বাড্ডা এলাকায় ওরা দেখলাম যে কাজ করছে, তারপরে বাজার মনিটরিং করছে। মনে হচ্ছিল যে যে মেয়েরা মানে ছোট ছোট মেয়েরা স্কুলে যেত, খুব মায়া ভরা মুখ ছিল, তারা বাংলাদেশ চালাচ্ছে, তারা এলাকা মনিটরিং মানে। আপু কথা কেটে আসছে, সোনিয়া আপু নেটওয়ার্কটা ক্লিয়ার না, সোনিয়া আপু বারবারই আটকে যাচ্ছেন। তারপর আমি বুঝতে পেরেছি যে আসলেই কিন্তু ওরা দেশ সামলানোর একটা দায়িত্ব নিয়েছে এবং দে আর ডুইং আ ওয়ান্ডারফুল জব। আমরা সবসময় কিছু সমন্বয়ক, 7 জন সমন্বয়ক, ছেলে সমন্বয়ক নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেখানে একটা মেয়ে ছিল, সে কিন্তু আবার একটুখানি আমার মনে হচ্ছে লাইমলাইট থেকে সরে যাচ্ছে। তো সেও কিন্তু একজন নারী হিসেবে, সমন্বয়ক হিসেবে সে বারবার ক্যামেরার সামনে এসেছে, শি ফেস দ্য অড অ্যাজ ওয়েল। সো এই যে সবাইকেই কিন্তু সাধুবাদ জানানোর একটা বিষয় আছে। একটা বিরতির সময় এসেছে, তারপর এসে আরো নারীদের নানান রূপ নিয়ে গল্প হবে, সাথেই থাকুন। আড্ডা দিতে দিতে একেবারেই শেষ পর্যায়ে যখন চলে এসেছি, তখন অনেক বন্ধুদের সাথে কথাবার্তা বাকি। ছোট্ট ছোট্ট করে একটু জুমে চলে যাব, তারপর আবার স্টুডিওতে ফেরত চলে আসব। সবাই অল্প সময় নিয়ে আমাদেরকে জানাবেন আজকের বিষয় নিয়ে। যেমন ওবায়দা আপু, আপনার কাছে এসে শুনি যে এই যে শতরূপে শতবার নারীকে করি আবিষ্কার, সেই বিষয়ে আপনার কাছে যদি একটু শুনতে পারি। আসসালামু আলাইকুম, আপনার স্টুডিওর পুরো সবাইকে সালাম। আসলে তো নারীরা শতরূপেই তারা রূপ ধরে। যেমন আমি যখন সংসারের কাজ করি তখন এক রকমের আমার মানসিকতা, আমি যখন হাজবেন্ডের সাথে বসে কথা বলবো তখন এক ধরনের মানসিকতা, আমি যখন বাচ্চার সাথে খেলবো বাচ্চার সাথেও আমি খেলি, বাচ্চাদের সাথে আমি বাচ্চাই হয়ে যাই। তারপরে কেউ বুঝতে পারে আমার ছোট ছোট বাচ্চাদের সাথে আমার বন্ধুত্ব। আমার বাসায় যে ভাগ্নির ছেলে পেলেগুলো, আমার বোনের ছেলেগুলা, ওরা আরো ছোট ছিল যখন, তখন ওরা আমার সাথে রান্না করে যেত, এই করতো, দুনিয়ার প্রশ্ন করতো। এখনো ওরা আসলে ওদের সাথে আমি বাচ্চাই হয়ে যাই, ওরা আমার সাথে বেশি। অনেকদিন আমার ভাগ্নির ছেলে ছিল 2টা, একটা আছে এখন, একটা বাসায় চলে গেল। ওরা আমাকে একদম এমন ভাবে আনন্দে রাখছে যে সারাক্ষণ কি করে রাখে, কখনো ফাজলামি করে, কখনো মানে আমি সবার সাথে এক একজনের সাথে যেরকম, যেখানে যেরকম হওয়া উচিত সেখানে সেরকম হয়ে যাওয়ার চেষ্টাই করেন। খুকু আপুর কাছে আসি। খুকু আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে কোমলমতি একটা মানুষ আপনি, কিন্তু প্রতিবাদের সময় আসলে প্রতিবাদ করেন কিনা? অবশ্যই আপু, আমি এবার এই মানে প্রজন্মের যে আন্দোলন ছিল, যদিও আমরা গভর্নমেন্ট চাকরি করি বলে আমাদের কিছু বলার কোনো রাইট থাকে না, মানে বলতে দেওয়া হয় না। আমি ফেসবুকে অনেক পোস্ট দিয়েছি, আর আমি আমার ছেলেকে নিয়ে শাহবাগে গিয়েছি, সবচেয়ে বড় কথা হলো এটা। আর আমি আমার হাজবেন্ডও নিষেধ করেছে, যেও না, আমি গেছি। তো আজকে আসলে এখন বাচ্চাদের প্রতি শুধু দোয়া করি যে ওরা যেন যে জন্য কষ্টটা করেছে, এই কষ্টটা যেন ওদের মানে সুফল বয়ে আনে। আর ওদের অনারে 2টা লাইন শুনিয়ে দেই। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে মাগো, তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি ভরে গেছে সোনার মন্দিরে, ওগো মা। এই যে বাংলাদেশ আমাদের মা, আর এটা পুরা কৃতিত্ব যায় আমাদের নারীদের সাথে, কারণ নারীরা শতরূপে। ঠিক সেরকম স্টুডেন্টরাও আজকে বাংলাদেশ, এবং স্টুডেন্টরা কিন্তু নিজেদের মায়ের পারমিশন নিয়ে, নিজের মাদেরও কিন্তু মন শক্ত করে নিজের ছেলে মেয়েকে এরকম একটা সময় পাঠাতে হয়েছে, এবং মারা করেছেনও। বাচ্চাদের সাথে 17 তারিখ 18 তারিখ 19 পরের দিন নেমেই গেছেন যে না, আমার বাচ্চারা যদি পথে থাকে আমি কিভাবে ঘরে থাকব। আমি বাসায় জানাইনি, আবার বাসায় বাচ্চাদেরকে ওরা শুধু জেনেছে যে আমি গেছি, তো ওরা আমাকে ফোন দিত যে আম্মু এখন তুমি কোথায়, এখন তুমি কোথায়। যখন ওই যে মেট্রো রেলের উপর থেকে 10 নম্বর আগুনটা জ্বলছিল, স্টিল নাও আমি ওখানে তখন ছিলাম। বাহ, চমৎকার। আমরা আসি আরেকটু রীতা পোদ্দার দিদির কাছে আসি, ছোট্ট করে শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, স্টুডিও এবং অহনাকে, স্টুডিওর আপুদের এবং অহনাকেও। আসলে মেয়েরা আসলে বহুরূপী হবে সেটাই আমার ভালো লাগে, এবং মহিলাদের যদি বহুরূপ না হয় সমাজ সংসার সবই তো অচল হয়ে যেত। তবে তার মধ্যে যেন সবার ভিতরে যেন মসৃণতা থাকে, সবার সাথে অ্যাডজাস্ট করা বা শান্তি কিভাবে আসে সেইটা যেন চিন্তা করে যেন আমরা যদি চলি, তাহলে আমার সবার জন্য মঙ্গল।
আর আমরা যদি কোমলবতী না হই, সবকিছুর মধ্যে মসৃণতা সৃষ্টি না করি, তাহলে আসলে কোনো দিকে শান্তি থাকে না, ওই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে আর কি। তো আমার মনে হয় যে নারীর ভিতরে এই যে অটো প্রসেস একটা ব্যালেন্স তৈরি করে দেয় এবং নারীরা যে আসলে ব্যালেন্স একটা আচরণ করেন, সেটা আসলে আমাদের সমাজেও স্থিতিশীল করতে অনেক হেল্প করে। ইভ আপুর কাছে আসি আজকের বিষয়। ইভ, ফারহানা, নার্গিস আপু। আসসালামু আলাইকুম, বলেন। আজকের বিষয়ে আপনার কাছে শুনি। আমি জানতে চাই যে কোন সময়টা আপনার মনে হয়েছে যে প্রতিবাদের দরকার, আমি প্রতিবাদও করতে পারি, ছোট্ট করে শুনবো একদম। আসলে প্রতিবাদ তো যখন যেটা সামনে আসে সেটাকে নিয়েই করাটা উচিত, কারণ অন্যায়কে তো অন্যায় বলতেই হবে, এটা তো আর বলার কিছু রাখে না। আর অন্যায়কে অন্যায় না বলাটা তো আরো বেশি বোকামির কথা। সুতরাং অন্যায় যখনই সামনে দেখা যাবে, সে যেখানে ঘরে হোক বাইরে হোক যেখানে হোক, সর্বতভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া কখনো উচিত হবে না, আর এটাকে মেনে নেওয়াও ঠিক হবে না। আর ঠিক বলেছেন। নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, কথা কেটে আসছে, তাই আমি ছেড়ে নিচ্ছি। আমি একটু মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আমি একটু জানতে চাই যে একজন শিক্ষক হিসেবে এই সময়টাতে আমি একটু জানতে চাই যে আপনার ছাত্ররাও তো নানানভাবে আসলে রূপ পরিবর্তন করেছে এবং শিক্ষিকা হিসেবে আপনারও তো মনে হয়েছে যে আমিও আসলে আমার রূপ পরিবর্তন করে এক সময় খুব কঠিন হয়ে গেছি। তো সেই সময়টা আপনার কাছে একটু এসে শুনতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সময়। আপনি যেটা বললেন যে ছাত্রছাত্রী এক সময় এসছে এবং সেই সময়টা যে কঠিন সময় পার করেছি, একটা সময় ছিল যে কিছুটা সময় আসলে কঠিন পার করতে হয় নারীদের জীবনে, সব সময় আমার কাছে মনে হয়, কিন্তু সেটা খুব আনন্দের সহিত যদি আমরা সেই সময়টাকে পার করি, অবশ্যই সেটি সফলতা আসে। এবং আমি আমার ছাত্রদেরকেও, কিছু কিছু স্টুডেন্ট আছে আমার যারা, আমি যেহেতু অনার্সের ক্লাস নিই এবং অনার্সের টিচার, তো ওরা অনেকটা বড়, ওরা যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠে তখন অলরেডি বিয়ে হয়ে যায়, এবং তখন আমার কাছে কিছু কথা ওরা বলে যেটা হয়তো সবাইকে বলতে পারে না সব টিচারদের কাছে, কিন্তু আমি হয়তো মেয়ে শিক্ষক জন্য ওরা আমার কাছে বলতে সাহস পায়, তখন আমি ওদেরকে সাহস দিই যে তোমরা একটু ধৈর্য ধরো, সংসার ক্ষেত্রটি এমন যে আর মেয়েদের শুধু ধৈর্যই ধরতে হয়। এরকমই কিন্তু একটা গার্ডিয়ানশিপ কিন্তু এই সময়টা অনেক দরকার। কলেজের স্টুডেন্টরা কিন্তু একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যায়, সেই সময় একটা সঠিক শিক্ষক, সঠিক গার্ডিয়ান, এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। অনেক ধন্যবাদ আপু। মমি আপুর কাছে ছোট্ট করে 2 লাইন শুনতেছি। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। আমার কাছে মনে হয় আপু, নারীর চরিত্র হচ্ছে বরফের মতো, মানে যে পাত্রে রাখবো সেই রূপ ধারণ করে, কখনো মা, কখনো বরফ কিন্তু না, তাহলে পানির মতো হতে হবে, পরে বরফ হলে হতে হবে পানির মতো। সবকিছুতেই সে ঠিক, যেমন করবে তেমন উত্তর দিতে হবে, কখনো প্রতিবাদী, কখনো কমনীয়, নমনীয়, সবকিছু মিলেই নারীর চরিত্র। একদমই তাই। অনেক ধন্যবাদ। রুমি আপুর কাছে আসি। রুমি আপু, অনেক কাল পরে আপনি এসেছেন, তাও শেষ দিকে এসেছেন, 2 লাইন ছোট্ট করে আপনার কাছে শুনি আজকের বিষয়। হ্যাঁ বলো। এই যে আজকে আমরা শতরূপে নারী নিয়ে কথা বলছি, 1 লাইন শুনি আপু আপনার কাছে একটু এই বিষয়ে। কেন এই বাচ্চাগুলি যে আমাদেরকে পার করে দিচ্ছে রাস্তা, ওদের নিয়ে কথা বলবা না? হ্যাঁ বলেন। ওদেরকে নিয়ে শুরু থেকেই নানান ভাবে কথা বলছি আজকে, বারবারই ওদেরকে নিয়েই কথা হচ্ছে আজ, আপনিও বলুন। তুমি শিভরে কি শুনি ওরে মুক্তি কোলাহলে বন্দি শৃঙ্খলে, তাহারা কারাবাসী মুক্তি হাসি হাস, টুটেছে ভয় বাধা স্বাধীন হইয়া তলে, রক্ত নিশি ভরে কি শুনি ওরে মুক্তি কোলাহলে বন্দি শৃঙ্খলে। বাহ, চমৎকার, আসলে তাই। অনেক অনেক ধন্যবাদ রুমি আপু। এদিকে শাহিদা সীমা আপু আমাদের সাথে যুক্ত হয়েছে, আপুর মাধ্যমেই কিন্তু আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, কে এসেছে? শাহিদা সীমা আপুর মাধ্যমে। শাহিদা সীমা আপু এসেছেন। সীমা আপুকেও ধন্যবাদ জানাচ্ছি। একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, আমাদের হাতে এখন অল্প একটু সময় আছে। একদম আমার মনে হয় যে আপনাদের কাছেও আমার বিদায় নেওয়া ছাড়া আর তেমন কোনো কথা শোনা হবে না। তবে 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ এসে সময় দেবার জন্য, গল্প করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং শাহিদা আপুকে অনেক ধন্যবাদ। আমরা মিরপুর নারী উন্নয়ন উদ্যোক্তা গ্রুপ থেকে আসছি, এই জন্য আমাদের
তাকে ধন্যবাদ জানাই। একেবারেই তাই, সবাইকে ধন্যবাদ। জুমে ছিলেন অনেক বন্ধুরা, স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন সবসময়, তাদেরকে ধন্যবাদ। স্টুডিওর বন্ধুরা তাদের অভিজ্ঞতা জানালেন। সাথে আপনাদেরকে একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে একদম বিদায়ের সময়ে আপনারা কিন্তু এই যে এখন যে দেশে একটা মুভমেন্ট চলছে এবং মুভমেন্টের পরে আজকে কিন্তু রাতে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ কামনা করছি। বেশ চমৎকার একটা আশা আমাদের মনের ভেতর আছে এবং সেই সুন্দর একটা বাংলাদেশ গড়াতে আপনাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে। ট্রাফিক আইন মেনে চলুন এই সময়টাতে, নিরাপত্তা নিশ্চিত করুন এবং নিজের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।